আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে ভয়ঙ্কর সে ভূতের গল্প পার্ট 5 নিয়ে চলে আসছি। আর দেরি না করে চলুন আমরা গল্প শুরু করি। আর গল্পের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক সময় গল্পের মাঝে ভুল ত্রুটি হয়ে থাকে। আর আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। শ্রীরামর বাসাতে দুইজন বাবরচি ছাড়াও আরও বেশ কয়েকজন কাজের লোক রয়েছে, যারা সবাই কোনো না কোনো কাজে নিযুক্ত। তাদের মধ্যে থেকে একজন রত্না বেগম এবং রতন মিয়াকে তাদের রুম দেখিয়ে দিল ফ্রেশ হওয়ার জন্য। কিন্তু ওনারা এক রুমে ঢুকেই গেল দুজনে। রুমের মাঝে ঢুকতেই রত্না বেগম বেশ গভীর গলায় বলে উঠলেন, রতন, তুই কিছু বুঝতে পারছিস? আমার জন্য কেমন সব কিছু সন্দেহজনক লাগছে। ওনার কথার উত্তরে রতন মিয়া জানালার কাছে এগিয়ে যেতে যেতে বলল, কিসের সন্দেহ মা? কি বলতে চাচ্ছ তুমি? রত্না বেগমও ওনার পিছন পিছন গিয়ে জানলার কাছে দাঁড়ালো। বাইরের দিকে দৃষ্টি রেখে দেখলো শুধু গাছ আর গাছ চারিদিকে, তাছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না। এবার রত্না বেগম গভীর গলায় বলতে শুরু করলো, তুই আমার কথা বিশ্বাস করিস আর না করিস, কিন্তু আমার মন বলছে কোনো না কোনো গরমিল তো নিশ্চয়ই আছে। চাঁদনি সম্পূর্ণ মিথ্যা কথা বলেনি। আমার কেন জানি মনে হচ্ছে আমাদের জামাই মানে শ্রাবণের মাঝে কোনো একটা ঝামেলা নিশ্চয়ই আছে। চাঁদনের কথা শোনার পর থেকে আমার কিছু একটা সন্দেহ ছিল, কিন্তু সেই সন্দেহটা আরও প্রবল হচ্ছে সময় বাড়ার সাথে সাথে। এইটুকু বলে থামলেন উনি। ওনাকে থামতে দেখে রতন মিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। জানালা দিয়ে বাইরের দিকে দৃষ্টি রেখে বলে উঠলেন, সন্দেহ যে আমার হচ্ছে না তেমন কিন্তু নয় মা। আমার বারবার মনে হচ্ছে জামাইয়ের মাঝে কোনো গরমিল আছে। কিন্তু তাই বলে কি আমাদের চাঁদনের কথা মেনে নিলে চলবে বলো? ওর তো শ্রাবণকে একদম ভ্যাম্পায়ার বলে চালিয়ে দিচ্ছে। কোনো মানুষ কি কখনো ভ্যাম্পায়ার হতে পারে? আর তাছাড়াও ভ্যাম্পায়ার বলতে দুনিয়াতে কিছুই নেই, এটা বেশ ভালো করেই জানি। তাহলে ওর কথার উপর ভিত্তি করে তো জামাইকে সন্দেহ করতে পারি না। এমনও তো হতে পারে আমরা যেই সব ভাবছি তেমন কিছুই নয়, শুধু শুধু আমরা ওকে সন্দেহ করছি। আচ্ছা যাই হোক, তারপরও আমি দেখছি জামাইয়ের খোঁজখবর নিয়ে তার উপর কড়া নজর রাখবো, তুমি চিন্তা করো না। ওর কথায় বেশ আশ্বাস হলেন রত্না বেগম, কিন্তু তবু ওনার মনে সন্দেহটা গেল না। সেও মনে মনে ঠিক করলো শ্রাবণ উপর নজর রাখবে, যেইভাবেই হোক সত্যিটা খুঁজে বের করবেই। তারপর সবাই ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে গেল খাওয়া দাওয়া করতে। সবাই টেবিলের চারিপাশে গোল হয়ে বসে খাবার খেতে শুরু করলো। খেতে খেতে রতন মিয়া শ্রাবণের দিকে তাকিয়ে বলল, আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব বলে বলা হয়নি। বলছি, তুমি যে বললে যে তোমার দাদা তোমাকে অনেক সম্পত্তি দিয়ে গেছেন এবং একটি 5তলা বাড়িও, কিন্তু তখন তো এটা বলোনি যে তোমার সেই বাড়ি এত দূরে, যেখানে কি না একদিনের রাস্তা পার হয়ে আসতে হয়। ওনার কথার উত্তরে শ্রাবণ মুচকি হেসে স্বাভাবিকভাবে উত্তর দিল, আসলে বাবা, তখন তো যেইভাবে আপনাদের সাথে কথা হয়নি আর আপনি ওই রকম ডিটেলসও জিজ্ঞাসা করেননি, তাই বলা হয়নি। যাই হোক, বাড়িটা আপনাদের পছন্দ হয়েছে তো? ওর কথার উত্তরে রতন মিয়া কিছু বলার আগেই পাশ থেকে রত্না বেগম বলে উঠল, হ্যাঁ নাথ জামাই, তা আমাদের বাড়িটা অনেক পছন্দ হয়েছে, কিন্তু তুমি একটা কথা বলো তো, সেখানে পুরো একদিন অথচ 24 ঘন্টা রাস্তা পার হয়ে এখানে এসেছি, আমরা কি তাহলে গাড়ির মধ্যে পুরো 24 ঘন্টায় ঘুমিয়েছিলাম? এতটা সময় কখনো ঘুম পাড়া সম্ভব নয়, তবু আমাদের একবারের জন্য ঘুম ভাঙলো না কেন বলো তো? ওনার কথার উত্তরে এবার শ্রাবণ স্বাভাবিকভাবে উত্তর দিল, আসলে দাদি কি বলুন তো, আপনার হয়তো অনেক বেশি ক্লান্ত ছিলেন, আর ওই গাড়িটা ছিল এসি লাগানো, তাই গাড়ির আরামসে সবাই ঘুমিয়ে পড়েছিলেন। আর শুধু আপনাদের কি বলবো, আমি নিজেও তো ঘুমাতে ঘুমাতে এসেছি। জানেন, ড্রাইভার না থাকলে হয়তো গাড়িতে ঘুমিয়ে পার হয়ে যেত আমাদের। কথাটি বলে হেসে দিল শ্রাবণ, কিন্তু তবুও রত্না বেগমের মন ভরল না। সে আবারও প্রশ্ন ছুড়ে দিয়ে বলে উঠল, আচ্ছা সব কিছুই বুঝলাম, তুমি যেটা বলছো হয়তো সেটাই সত্যি, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। তোমার দাদু যদি সত্যি বাড়িটা তোমাকে দিয়ে থাকে, তাহলে তো বাড়িটা অনেক পুরনো হওয়ার কথা, কিন্তু এই বাড়িটা প্রত্যেকটা দেওয়ালে সব কিছু একদম ঝকঝকা চকচকা, কোনো জায়গায় যেন পুরনো হওয়ার কোনো চিহ্নটুকুও নেই, যে একদম নতুন তৈরি করা হয়েছে। বাড়িটা, আসলে দাদি আপনি ঠিকই বলেছেন, এই বাড়িটা একদম পুরনো ছিল, কিন্তু এই বাড়িটা প্রত্যেকটা দেওয়ালে সব কিছু একদম ঝকঝকা চকচকা, কোনো জায়গায় যেন পুরনো হওয়ার কোনো চিহ্নটুকুও নেই, যে একদম নতুন তৈরি করা হয়েছে বাড়িটা। আসলে দাদি আপনি ঠিকই বলেছেন, এই বাড়িটা একদম পুরনো ছিল,
কিন্তু আপনাদের প্রথমবার বাড়িতে নিয়ে আসবো বলেই আমি বেশি কিছু লোক লাগিয়ে নতুন করে রং করেছি সব কিছু, তাই এমন নতুনের মতো লাগছে। তাছাড়া আর কিছুই নয়। ওর কথার উত্তরে কেউ কিছু বলার আগে সকলের মুখ থেকে কথা কেড়ে নিয়ে চাঁদনি বলে উঠল, আচ্ছা, আপনার কথা না হয় সব কিছু আমরা মেনে নিলাম, কিন্তু আপনি এটা বলুন, আপনার দাদু বাংলাদেশে এত জায়গা থাকতেও এমন একটা জায়গায় এসে বাড়ি করছিলেন কেন? এই বাড়ির আশেপাশে তো কোনো জনমানবের চিহ্নটুকুও নেই, শুধু গাছগাছালি আর জঙ্গলের মতো। এটা আসলে কোন জায়গা সেটাও সঠিকভাবে বোঝা যাচ্ছে না। ওর এমন প্রশ্নই শ্রাবণ মৃদু হাসলো, কারণ সে ভালো করে জানে চাঁদনি জেনে বুঝেই তাকে এমন প্রশ্ন করেছে, যেন সবার মনে তার প্রতি সন্দেহ হয়। সে আবার স্বাভাবিকভাবেই উত্তর দিল, রতন মিয়ার দিকে তাকিয়ে বলল, আসলে বাবা, উকিলের মুখে শুনেছি আমার দাদু নাকি নিরিবিলি অনেক পছন্দ করতেন। উনি একজন প্রকৃতি রসিকের মানুষ ছিলেন, আর তাই এমন একটি প্রকৃতির মাঝে বাড়ি করেছিলেন তিনি, নিরিবিলি স্থানে। আপনারা খাওয়া দাওয়া করে উঠুন, আপনাদের নিয়ে পুরো এলাকাটা ঘুরে আসবো। এলাকাটা খুবই সুন্দর, আশেপাশে কোনো বাড়িঘর না থাকলেও বেশ কিছুটা দূরে অনেক বাড়িঘর রয়েছে, সাথে সমুদ্র দেখিয়ে আনবো। সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নিন, চলুন সবাই মিলে ঘুরতে যাব। ওর এমন কথায় চাঁদনি আর কিছু বলার জায়গা থাকলো না। সে কোনোভাবেই ওর আসল রূপটা তার বাবা এবং দাদির সামনে আনতে পারছে না, সেই সাথে এটা বুঝতে পারছে না শ্রাবণ আসলে কি করতে চাচ্ছে। সবাই খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লো এলাকা ঘুরে দেখার জন্য। বাইরে গিয়ে পুরো এলাকাটা ঘুরে দেখালো শ্রাবণ। সত্যি এলাকা অসম্ভব সুন্দর। ওদের বাড়ির আশেপাশে বাড়িঘর না থাকলেও কিছুটা দূরে গেলে অনেক বাড়িঘর বাজার সবই আছে। বাইরে থেকে ঘুরে এসে রতন মিয়া ও রত্না বেগমের মনের সন্দেহ সব দূর হয়ে গেল। তারা আরও শ্রাবণের কথা বিশ্বাস করে নিল। চাঁদনি শত চেষ্টা করেও তাদের বোঝাতে পারল না ওর আসল রূপটা। 3 দিন পর আজ রতন মিয়া এবং রত্না বেগম চলে গেছে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। চাঁদনিকে সেখানেই রেখে গেছে। যাওয়ার আগে অবশ্যই শ্রাবণ বারবার বলেছিল সাথে গিয়ে এগিয়ে দিয়ে আসবে, কিন্তু রতন মিয়া বলেছে ড্রাইভার তাদের পৌঁছে দিয়ে আসবে। ওনাদের ইচ্ছে মতে ড্রাইভারের সাথে গাড়ি করে পাঠিয়ে দিল ওনাদের। গত 3 দিন অনেক ভালোভাবে কেটেছে সকলের। রতন মিয়া ও রত্না বেগম বিশ্বাসটা যেন আরও বেশি প্রকল হয়ে গেছে শ্রাবণের উপর, কারণ এই কয়েকদিনে সে তাদের বিশ্বাস অর্জন করেছে। চাঁদনির কথা হয়তো আর কোনোদিনও বিশ্বাস করবে না কেউ, কিন্তু এই কয়েকদিন অদ্ভুতভাবে শ্রাবণ স্বামীর অধিকার নিয়ে ওর কাছে যায়নি, বরং ওর থেকে দূরে দূরে থেকেছে। বাবা এবং দাদি চলে যাওয়ায় জানালা ধরে চুপচাপ মন খারাপ করে বসে আছে চাঁদনি। নানান রকম প্রশ্ন বাসা বেঁধে আছে তার মনে। সে যেমন ভেবেছিল তেমন কিছুই হয়নি, বরং এই কয়েকদিনে চাঁদনিও মনে হয় যে শ্রাবণ কোনো ভ্যাম্পায়ার নয়, সে একজন সাধারণ মানুষ। তার আচরণগুলো ঠিক তেমনই ছিল, তবু মনের ভিতরটাকে খুঁটখুঁটানি কোনোভাবেই দূর হয়নি তার। সে জানালা ধরে বসে এক মনে তাকিয়ে আছে বাইরে থাকা গাছগুলোর দিকে। মনটা তার ভীষণ রকম খারাপ। হঠাৎ তীব্র ঠান্ডা বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উড়ে গেল চাঁদনির। সে হালকা কেঁপে উঠল। আশেপাশে চোখ মেলতেই দেখে শ্রাবণ মুচকে এসে তার দিকে তাকিয়ে আছে। তার চাহনিতে বেশ নেশা ভরা। এমন চাহনি দেখে বেশ ভয় পেয়ে গেল চাঁদনি। সে উঠে দাঁড়িয়ে সেখান থেকে চলে যেতে চাইলে ওর হাত চেপে ধরল শ্রাবণ। একটা টানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল ওকে। মুখের উপর পড়ে থাকা চুলগুলো এক হাত দিয়ে সরিয়ে কানের পিছে গুজে দিল। আবেগী গলায় বলল, এইভাবে পালাচ্ছে কেন? আর কত পালাবে আমার থেকে? এখন তো আমি ছাড়া তোমার আশেপাশে আর কেউ নই, এখন অন্তত একটু ভালোবাসো। চাঁদনি কিছু বলতে গিয়েও বলতে পারল না, কারণ ঠান্ডায় তার কাঁপানো শুরু হয়ে গেছে। শ্রাবণের শরীরটা অসম্ভব রকম ঠান্ডা, যেন একটি মৃত শরীরে জড়িয়ে আছে তাকে। শ্রাবণ সেটা বুঝতে পারল। দ্রুত তাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে পিছিয়ে গেল। হালকা মন খারাপ করে বলল, সরি চাঁদ পাখি, আমার শরীরটা একটু বেশি ঠান্ডা, তুমি সহ্য করতে পারবে না। কথাটি বলেই মন খারাপ করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল শ্রাবণ। ওকে এইভাবে চলে যেতে দেখে বেশ অবাক হলো চাঁদনি। সেই সাথে আরও বেশি অবাক হলো একটা কথা ভেবে। এর আগেও শ্রাবণ তাকে স্পষ্ট করেছে তার কাছাকাছিও এসেছে, কিন্তু কখনো এত ঠান্ডা অনুভব হয়নি তার। তাহলে আজ কেন তার শরীরটা এত বেশি ঠান্ডা যে সে তাকে সহ্যই করতে পারছে না? কথাগুলো ভেবেই অবাক হলো সে। তবুও কোনো কিছু না ভেবে সে আবার জানলার ধারে বসে বাইরের দৃষ্টিপান করলো। রুম থেকে বেরিয়ে সোজা একটি বন্ধ রুমের সামনে এসে দাঁড়ালো শ্রাবণ। রুমটার দরজা তালা দেওয়া। সেই দিকে ওইদিকে তাকিয়ে পকেট থেকে চাবি বের করে তালাটা খুললো। রুমের মাঝে গিয়ে দরজা বন্ধ করে দিল ভিতর থেকে।
লাইট জ্বালাতেই দেখা গেল পুরো রুমের মাঝে তাকে তাকে নানান রকমের বই সাজিয়ে রাখা। সে এগিয়ে গেল সামনে থাকা একটি পুরনো বইয়ের কাছে। বইটা হাতে তুলে নিল সে। বইয়ের উপরে একটি ভয়ঙ্কর ভ্যাম্পায়ার মুখের ছবি আঁকা। তার উপর হাত বুলিয়ে সেটা খুলল। তারপর একে একে পৃষ্ঠা উল্টে আনার মাঝখানে একটি পৃষ্ঠায় গিয়ে আটকে গেল সে। খুব মনোযোগ সহকারে কিছু একটা পড়ল। তারপর বইটা নিয়ে আগের জায়গায় রেখে মুহূর্তেই ভ্যাম্পায়ার রূপ ধারণ করলো সে। আগে চাইতেই এখন অনেক বেশি ভয়ঙ্কর দেখাচ্ছে তাকে। এই মুহূর্তে তার রক্ত চাইছে সে দ্রুত জানলা খুলে জানলা ভেদ করে একটি বাদরের রূপ নিয়ে উড়ে গেল। এত দ্রুত গতিতে উড়ে যাচ্ছে যেন পেলেনও তার সাথে পারবে না। উড়তে উড়তে একটি জঙ্গলের মাঝখানে গিয়ে থামলো সে। সেখানে গিয়ে আবার ভ্যাম্পায়ার রূপে ফিরে এলো। আশেপাশে তাকাতেই দেখলো একটা বিশাল জঙ্গলে মহিষের ঝাড়। সে আর দেরি না করে দ্রুত ছুটে গেল সেই মহিষগুলোর কাছে, আর একটি মহিষকে ধরে নিজের ধারালো দাঁতগুলো ঢুকিয়ে দিল তার গালায়। মুহূর্তের মাঝে মহিষের শরীরের সমস্ত রক্ত শুষে নিল। সাথে সাথে মহিষটা সেখানেই মরে পড়ে গেল। মহিষটার অবস্থা দেখে আশেপাশের মহিষগুলো ভয়ে এইদিকে ওইদিকে ছুটতে লাগলো। মহিষের রক্ত খাওয়া শেষে হাতের আশেপাশে একবার চোখ বেলে নিয়ে এলো শ্রাবণ। তারপর ঠোঁটের কোণে লেগে থাকা রক্তটুকু জিহ্বা দিয়ে চেটে পুটে খেয়ে নিল। মুখে ফুটে উঠেছে বিস্ময়ত এক ভয়ঙ্কর হাসি। সে এইদিকে ওইদিকে তাকিয়ে আবারও বাদরের রূপ নিয়ে উড়াল দিল আকাশের প্রাণে। পুরো বাড়িটা খোঁজেও শ্রাবণকে কোথাও খুঁজে পাচ্ছে না চাঁদনি। শুধু শ্রাবণকেই নয়, বাসায় কোনো কাজের লোককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই হঠাৎ কোথায় উধাও হয়ে গেল সেটা ভেবেই যেন বারবার ভয় করছে তার। সেই দিক ওই দিকে খুঁজতে খুঁজতে দোতলার একটি রুমের সামনে গিয়ে থামকে দাঁড়ালো। বাসার প্রত্যেকটা রুম খোলা থাকলেও এই রুমটা ভেতর থেকে লাগিয়ে দেওয়া। চাঁদনি এর আগেও এখানে এসেছে, কিন্তু এখানে তালা লাগানো ছিল বাইরে থেকে। যদিও এই ব্যাপারটা তেমন কিছু জিজ্ঞাসা করা হয়নি কাউকে, কিন্তু এখন তো তালা দেওয়া নেই, ভেতর থেকে লাগিয়ে দেওয়া। চাঁদনির মনে সন্দেহ জাগলো। তাই সে এবার সিদ্ধান্ত নেয় রুমে ঢুকবে। বেশ কয়েকবার দরজায় টোকা দেয়, কিন্তু ভেতর থেকে কোনো রকম সারা শব্দ পাওয়া যায় না। চাঁদনি আবারও দরজা টোকা দেওয়ার জন্য হাত বাড়ায়। তখন তার মনে হয় তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পরক্ষণে থমকে যায় সে। ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকাতেই যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায় তার সামনে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে বিশাল একটা বাদর। বাদরটাকে দেখে একদম কালো কুসকুসে রঙের, ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে সরু দুইটা দাঁত, পাখা দুটো মেলে আছে সে। অসম্ভব ভয়ঙ্কর লাগছে বাদরটাকে। বাদরটা প্রায় চাঁদনির সমানে হবে। সে ভয়ে পিছিয়ে যায়, সাথে সাথে আটকে যায় পিছনে থাকে দরজার সাথে। কোনের দিকে পালাবে ভেবে পায় না সে। মুহূর্তে তার শরীরের রক্ত যেন হিম হয়ে যেতে থাকে। শরীর প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায় ভয়ে। বাদরটা অদ্ভুতভাবে তাকিয়ে আছে তার দিকে লোভোদক দৃষ্টিতে। সে এখনই গিলে খাবে তাকে। চাঁদনি এবার প্রচণ্ড রকম ভয় পেয়ে জোরে চিৎকার দিয়ে ওঠে। ওর চিৎকার শুনে বাইরে থেকে কেউ একজন ছুটে ছুটে উপরে আসে। সে আর কেউ নয়, বাইরে বাগানের পরিচর্যায় থাকায় একটি বৃদ্ধ লোক, যাকে কাজের লোক হিসেবে রাখা হয়েছে। লোকটি এসে বাদরের পেছনে দাঁড়িয়ে একটি বাদর দেখে ভয় পেয়ে যায়। চাঁদনি তাকে দেখে মনে কিছুটা সাহস ফিরে পায়। তখনই বাদরটা ওর দিকে থেকে চোখ সরিয়ে পিছনে থাকা লোকটির দিকে তাকায়। তারপর মুহূর্তেই ছুটে যায় তার দিকে। লোকটিকে আঁকড়ে ধরে গলার নিচে ধারালো দাঁত বসিয়ে দেয়। মুহূর্তের মাঝে লোকটি ঢলে পড়ে মৃত্যুর কোলে। লোকটি রক্ত পান করা শেষে বাহাদুরটি এবার চাঁদনির দিকে ফিরে তাকায়। তার মুখটা রক্তে ভরা, মুখের চারিপাশ দিয়ে রক্ত টপ টপ করে ঝরে পড়ছে। এমন বিভৎস দৃশ্য দেখে চাঁদনি আর নিজেকে ধরে রাখতে পারে না, গল গল করে বমি করে দেয়। এদিকে ভয়ে তার অবস্থা খুবই খারাপ। বাহাদুররা এবার মুখে বিব্রত হাসি নিয়ে এগিয়ে আসতে থাকে তার দিকে। চাঁদনি কি করবে ভেবে না পেয়ে দৌড়াতে থাকে, কিন্তু দৌড়িয়ে কোথায় পালাবে। বাদরটা উড়াল দিয়ে গিয়ে তার সামনে দাঁড়ায়। চাঁদনি বুঝতে পারে আজ হয়তো তার শেষ দিন। সে আর বাঁচবে না, বাদরের হাতে জীবন যাবে তার। যদিও সে জানে না এই বাদররূপী ভ্যাম্পায়ারটা আসলে শ্রাবণ নাকি অন্য কেউ। ঘটনা আবিষ্কারে চাঁদনি কিছু বুঝে ওঠার আগে বাদরটা ঝাঁপিয়ে পড়ে তার উপর। মুহূর্তেই তার গালে বসিয়ে দেয় সরু দুইটি দাঁত। মরণ যন্ত্রণায় চিৎকার করে ওঠে চাঁদনি। সারা শরীর যেন অসম্ভব রকমের যন্ত্রণা শুরু হচ্ছে তার। সে নেতিয়ে পড়ে সেখানেই। তারপর আর কিছুই মনে নেই তার। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে বিছানায় আবিষ্কার করে চাঁদনি। সারা শরীর অসম্ভব ব্যথা তার। উঠে বসার মতো শক্তিও নেই বিন্দুমাত্র। হাত পা যেন না
থামাতেও পারছে না। সে টিপ টিপ করে তাকিয়ে এইদিকে ওইদিকে দেখার চেষ্টা করে। দেখে পুরো রুমটা খালি, সে একাই বিছানায় শুয়ে আছে। শরীরের যন্ত্রণায় যেন অসহ্যকর অবস্থা তার। কষ্টে চোখ দিয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা অশ্রু জল। সে নিজের ডান হাতটা খুব কষ্ট করে নিজের গলার কাছে নিয়ে আসে। গলায় আলতো করে হাত রেখে দেখে সেখানে ব্যান্ডেজ করা। তীব্র যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে সে, কিন্তু একটু জোরে কান্নার মতো যে শক্তিও নেই তার। তখনই সে বুঝতে পারে রুমের মাঝে কেউ প্রবেশ করেছে। খুব কষ্টে সামনের দিকে দৃষ্টি রাখলো সে। দেখে শ্রাবণ হাতে 1 গ্লাস গরম দুধ নিয়ে এগিয়ে আসে তার দিকে। চাঁদনি এবার ছোট্ট করে একটি নিঃশ্বাস ছাড়ে, উঠে বসার চেষ্টা করে, কিন্তু কিছুতে উঠতে পেরে ওঠে না। তাই চুপচাপ শুয়ে থাকে। শ্রাবণ গ্লাসটা হাতে নিয়ে তার পাশে এসে বসে। গ্লাসটা টেবিলের উপর রেখে ওর ডান হাতটা নিজের 2 হাতের মুঠোয় নিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে, আই অ্যাম সো সরি চাঁদ পাখি। আমি ভাবতেও পারিনি কিছুক্ষণের জন্য তোমাকে চোখের আড়াল করারাই এত বড় বিপদে পড়ে যাবে তুমি। ঠিক সময় মতো আমি না আসলে হয়তো তোমাকে আজ হারিয়ে ফেলতাম। চাঁদনি ওর কথার কোনো উত্তর দেয় না, চুপচাপ তাকিয়ে থাকে ওর দিকে। আসলে কি বলার মতো শক্তিটুকু তার মাঝে অবশিষ্ট নেই। ওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণ এইবার ওর মাথায় হাত বুলিয়ে বলে, একটু কষ্ট করে উঠে বসো আর চেষ্টা করো চাঁদ পাখি। এই দুধটুকু খেয়ে নাও, এটা খেলে দেখবে তুমি একদম সুস্থ হয়ে যাবে। কথাটি বলেই ওর পিছনে হাত রেখে ওকে জোর করে তুলে বসালো শ্রাবণ। যদিও চাঁদনির প্রচণ্ড কষ্ট হচ্ছিল উঠে বসতে, তবুও সে উঠে বসে, কিন্তু মুখে কিছু বলার মতো শক্তি পাচ্ছে না, শুধু হালকা কুঁকিয়ে ওঠে। শ্রাবণ দুধের গ্লাসটা হাতে নিয়ে ওর মুখের সামনে ধরে আবেগ গলায় বলে, ধীরে ধীরে কষ্ট করে এই সবটুকু দুধ খেয়ে নাও, দেখবে তুমি একদম সুস্থ হয়ে যাবে। কথাটি বলেই এক প্রকার জোর করে ওর মুখের সামনে দুধের গ্লাসটা চেপে ধরে শ্রাবণ। চাঁদনি এত বেশি বিরক্ত হয়, কিন্তু বাধা দেওয়ার মতো শক্তি নেই তার। তাই বাধ্য হয়ে দুধ চুমুক দেয়, কিন্তু মুখে এক ঢোক যেতেই যেন ভিতর থেকে উল্টো বমি বের হয়ে আসা অতিক্রম হয় তার। কারণ দুধটা একদম বেশি খেতে কেমন যেন নোনতা নোনতা এবং হালকা গন্ধ, যেন এটা দুধ নয় অন্য কিছু। সে একবার দুধের গ্লাসের দিকে ভালো করে চোখ বলিয়ে নেয়, না এটা তো দুধই, তাহলে তার কাছে এমন লাগছে কেন? ওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সে আবার মৃদু হেসে বলল, এটা শুধু দুধ নয় চাঁদ পাখি, এটা দুধের সাথে জুটিপুটি মেশানো আছে। এটা সম্পূর্ণ খেলে তুমি সুস্থ হয়ে যাবে, তাই একটু কষ্ট হলেও খেয়ে নাও প্লিজ। দুধের স্বাদ পাওয়ার পর সেটা দ্বিতীয়বার মুখে নেওয়ার মতো একদমই রুচি নেই চাঁদনি, কিন্তু তার এখন শক্তি বলতে কিছুই নেই। আর শ্রাবণ তাকে এটা জোর করে খাওয়াবেই সে ভালোভাবে বুঝতে পারছে। তাই কোনো অতিক্রম না দেখে দুধ যেইভাবেই হোক খাওয়ার সিদ্ধান্ত নেয় সে। তাই চোখ বন্ধ করে ফেলে, সাথে সাথে শ্রাবণ দুধের গ্লাসটা ওর মুখে ধরে। চাঁদনি এক নিঃশ্বাসে পুরো দুধটা সাবার করে দেয়। খাওয়া শেষে ওর মুখটা যেন নেতিয়ে নেতিয়ে একটি স্বাদে ভরে যায়। ভেতর থেকে বমি হয়ে বেরিয়ে আসতে চায়, কিন্তু বমি হয় না। কিছুক্ষণ পরেই চাঁদনি খেয়াল করে তার শরীরের শক্তি ফিরে আসছে, সে ধীরে ধীরে যেন সুস্থ হয়ে উঠছে। প্রায় 10 মিনিট পরে আগের মতো পুরোপুরি সুস্থ হয়ে যায় সে। তখনই শ্রাবণ থেকে কিছুটা দূরে সরে বসে, গভীর গলায় প্রশ্ন সরে দিয়ে বলে, এইসবের মানে কি শ্রাবণ? নিজেই মারতে চান, আবার নিজে বাঁচিয়ে তোলেন কেন? আমি দিন দিন অসহ্য হয়ে যাচ্ছে আপনার উপর। কি চান আপনি? কেনই বা আমার রক্ত শুষে আমাকে মারতে চাইছিলেন, আর কেনই বা এখানে আবার বাঁচালেন? এইসব তুমি কি বলছো চাঁদ পাখি? আমি তোমাকে কিভাবে মারতে পারি? তোমার গায়ে একটি ফুলের স্পর্শ করার মতোও সাহস নেই আমার, কারণ আমি তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আর তুমি কিভাবে ভাবলে আমি তোমার রক্ত শুষে খেতে চাইবো? ওটা অন্য একটা ভ্যাম্পায়ার ছিল, যে অনেক শক্তিশালী, আমার শত্রুপক্ষের ভ্যাম্পায়ার, যে কিনা আমার শক্তি ছিনিয়ে নেওয়ার জন্য উপরে লেগেছে। এর আগেও যে তোমার উপর আক্রমণ করতে চেয়েছিল, ভুলে গেছো তার কথা? আজকে সময় মতো না আসলে হয়তো তোমাকে আমি হারিয়ে ফেলতাম, আর তুমি আমাকে এইভাবে বলছো? প্লিজ আমাকে ভুল বোঝো না, আমি তোমাকে ভালোবাসি। আর কি করলে বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি চাঁদ পাখি? ওর মুখে এইভাবে বলা কথা শুনে যেন চাঁদনির মনে গালে না। সে এবার গভীর গলায় দাঁত কিরমির করে বলে ওঠে, আপনার এইসব কথায় আমার মন গলাতে পারবেন না। আমি আপনাকে এক বিন্দু পরিমাপ বিশ্বাস করি না। আপনি সব কিছুই করতে পারেন, প্লিজ এখান থেকে চলে যান, আমাকে একটু একা থাকতে দিন। আমি মরে গেলেও ভালো হতো, কেন বাঁচালেন আমার? ওই আতঙ্কের জীবন চাইতে মৃত্যু অনেক ভালো ছিল। ওর কথার উত্তরে শ্রাবণ কিছু বলতে গিয়েও থেমে গেল।
তারপর উঠে দাঁড়িয়ে গ্লাসটা হাতে নিয়ে চলে যেতে যেতে বলল, তোমার শরীরে এখন অনেক দুর্বল, শুয়ে থেকে একটু রেস্ট নাও, আমি আর তোমাকে বিরক্ত করতে এখানে আসবো না। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে যায় সে। চাঁদনি চুপচাপ সেখানেই বসে থাকে আর ভাবতে থাকে তার সাথে এসব কী হচ্ছে আর কেনই বা হচ্ছে। শ্রীরাম যে সব বলেছে তা কি আদৌ সত্যি, নাকি এইসবের পিছনে ওর কোনো প্ল্যান রয়েছে। চুপচাপ বসে থেকে আকাশ পাতাল ভাবছে চাঁদনি, কিন্তু কোনো কিছুতেই কোনো কলকিনার খুঁজে পায় না সে। এইবার সে নিজের গলা চেক করার জন্য ডান হাতটা স্পর্শ করে, সেখানে আগের মতো ব্যান্ডেজ করা, কিন্তু ব্যথা নেই, সব কিছু যেন স্বাভাবিক হয়ে গেছে। তখনই তার মনে পড়ে সেই কাজের লোকটির কথা, যে কিনা তার চিৎকার শুনে বাঁচাতে এসে মারা গিয়েছিল। মনে পড়তেই বুকের মধ্যে ধরপড় করে ওঠে তার। সে দ্রুত বিছানা থেকে নেমে দাঁড়ায়, ছুটে যায় বাইরে। তাকে জানতে হবে লোকটা কি বেঁচে আছে নাকি সেই মুহূর্তে মারা গেছে। লোকটি যদি মারা গিয়ে থাকে তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না চাঁদনি, কারণ ওই লোকটির জীবন তাকে বাঁচাতে গিয়েছে। কথাগুলো ভেবেই যেন বুকের মাঝে ব্যথা শুরু হয়ে যায় তার। সে দ্রুত দোলনা থেকে নিচে নেমে আসে। শ্রাবণ সোফার উপর বসে কি যেন ভাবছিল। ওকে নেমে আসতে দেখে সে উঠে দাঁড়ায়, ওর কাছে এগিয়ে যেয়ে বলে, এই সুস্থ শরীর নিয়ে এভাবে নিচে আসলে কেন চাঁদ পাখি? আমাকে ডাকলে পারতে, আমি চলে আসতাম। ওই লোকটার কি হলো শ্রাবণ? তাকেও তো ওই ভ্যাম্পায়ারটা রক্ত শুষে খেয়েছিল। সে কোথায়? সে আমাকে বাঁচাতে এসেছিল। সে কি মারা গেছে নাকি বেঁচে আছে? সে মারা গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। প্লিজ বলুন না শ্রাবণ, কোথায় সে? সে কি ঠিক আছে তো? ওকে এত উত্তেজিত হতে দেখে শ্রাবণ ওকে আলতো করে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলে, শান্ত হও চাঁদ পাখি, শান্ত হও, সে সুস্থ আছে। তোমার মতল তাকেও আমি জড়িবুটে খাইয়ে দিয়েছি, তাই সে এখন অনেকটাই সুস্থ। তবে তোমার মতো এত সুস্থ এখনও হয়নি। তার বয়স বেশি হয়, জড়িবুটি একটু ধীরে ধীরে কাজ করবে। তুমি হাইপার হইও না, তার কিছু হবে না, আমি তাকেও সুস্থ করে তুলব। ওর কথা শুনে যেন মনে শান্তি ফিরে পেল চাঁদনি। এবার সে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে শ্রাবণকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মনে মনে অসম্ভব রকম খুশি সে। মুহূর্তেই যেন শ্রাবণ উপর থেকে সবটা চলে গিয়ে ভালো লাগায় পরিণত হলো। ছাদের উপর চুপচাপ বসে আছে চাঁদনি, আকাশ পানে তাকিয়ে আছে সে। কেন জানি না মনটা ভীষণ খারাপ লাগছে তার। বাবা এবং দাদিকে বড্ড বেশি মনে পড়ছে। তার সামনে একটি টেবিল উপর রাখা আছে ঝুড়ি ভর্তি নানা রকম ফল। চাঁদনি সেগুলো ছুঁয়েও দেখছে না। সকাল থেকে সারা দিন শুধু এইদিক ওইদিক ঘুরে ঘুরে সময় কাটছে তার। কিছুতেই যেন সময় পার হতে চায় না এইভাবে। এইবার দাদি এবং বাবার কথা মনে পড়ে মন খারাপ হয়। শ্রাবণও তেমন বাড়িতে থাকে না, ওকে বিরক্তও করে না, ভালোবাসার অধিকার নিয়ে কাছেও আসে না। এই দেখেন চাঁদনিরও খুব বেশি ইচ্ছা করে শ্রাবণ তাকে ভালোবাসার কথা বলো, আবারও আগের মতো তাকে কাছে টেনে নিক, কিন্তু সে তেমন কিছুই করে না। এতে বেশি মনোস্থ হয় চাঁদনি। সে না পারে মুখ ফুটে কিছু বলতে, না পারে এইসব মেনে নিতে। তাই সারাক্ষণ এমন গোমড়ে মুখে এইদিক ওইদিকে বসে থাকে সে। প্রায় 1 ঘন্টা হলো এভাবে ছাদের উপর চুপচাপ বসে আছে সে। এবার বেশ বিরক্ত লাগছে তার। সে উঠে দাঁড়ায় নিচে নেমে যাওয়ার জন্য। তখনই তার মনে হয় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ মনের ভেতরে কিছুটা ভয় কাজ করে তার। তবু মনে সাহস নিয়ে ধীরে ধীরে পিছনের দিকে তাকায়, দেখে শ্রাবণ দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। ওকে এইভাবে পিছিয়ে দেখে বিরক্তর সাথে সাথে বেশ ভালো লাগা কাজ করে তার মনে। আপনি কখন এলেন আর এখানে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? ওর কথার উত্তরে আকাশের দিক থেকে চোখ ফিরিয়ে ওর দিকে তাকায় শ্রাবণ। মৃদু হেসে বলে, তুমি যখন থেকে ছাদে বসে আছো আমিও তখন থেকে তোমার পেছনে এইভাবে দাঁড়িয়ে আছি, তোমাকে পাহারা দেওয়ার জন্য। কিন্তু আমার দিকে নজর দেওয়ার সময় কি আছে তোমার? চাঁদনি কোনো উত্তর দেয় না, মাথা নিচু করে ফেলে। তারপর কিছু একটা ভেবে আবার ওর দিকে তাকিয়ে ওর কাছে এগিয়ে আসে। পাশাপাশি দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আমার না হয় সময় নেই, কিন্তু আপনারও তো মনে হয় সময় নেই। আপনিও তো এখন আগের মতো আমার সাথে কথা বলেন না, সবসময় পালিয়ে বেড়ান। ওর কথার উত্তরে শব্দ করে হেসে দিল শ্রাবণ। তারপর ওর দিকে মায়াবী ভরা চোখে তাকিয়ে আবেগী কণ্ঠে বলল, সত্যি কি তাই চাঁদ পাখি? ও এমন প্রশ্ন চাঁদনি কি উত্তর দেবে ভেবে পেল না। সে চুপচাপ দাঁড়িয়ে থেকে ওর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলো। তখনই সে আবারও বলে উঠল, আমি তো সবসময় তোমাকে কাছে টেনে নিতে চেয়েছি, কিন্তু তুমি আমাকে সারাক্ষণ দূরে ঠেলে দিচ্ছ। ভুল বুঝছো? তাহলে নিজে কেন কাছে টেনে নিতে পারছো না? কেন আমাকে বারবার তোমার কাছে আসতে হবে?
আমার কি অধিকার নেই তোমার কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার? ওর এমন কথায় এবার বেশ কষ্ট পেল চাঁদনি। সে করুণ দৃষ্টিতে তাকালো ওর দিকে, দেখলো সেও করুণ চোখে তাকিয়ে আছে। চাঁদনি কি বলবে বা কি করবে ভেবে পায় না, তাই কোনো কথা না বলে চুপচাপ তাকিয়ে থাকে। তখন ওই শ্রাবণ ওর হাত ধরে হ্যাঁচকা টানে নিজের সাথে মিশিয়ে নেয়, কোমর জড়িয়ে ধরে, মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিছে গুজিয়ে দিয়ে বলে, ঠিক আছে, তুমি যেহেতু কাছে টেনে নিবা না তাহলে নয় আমি নিলাম, কিন্তু কথা দাও আর কখনো আমার থেকে দূরে যাবে না। যাই কিছু হয়ে যাক না কেন আমাকে কোনোদিনও ভুল বুঝবে না, সারা জীবন আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে। চাঁদনির মুখে কোনো উত্তর দিল না। ওর বুকে মাথা রেখে আলতো করে দুই হাতে জড়িয়ে ধরল ওকে। এতে শ্রাবণ বুঝে নিল তার মনের কথা। ওর মুখে ফুটে উঠেছে বিশ্বজয় করা হাসি। হঠাৎ করে চাঁদনিকে কোলে তুলে নিল শ্রাবণ। তারপর মুহূর্তের মাঝে তাকে নিয়ে পৌঁছে গেল বেডরুমে। চাঁদনি বেশ লজ্জায় স্তবে পড়ে গেল। কি করবে বা বলবে ভেবে পাচ্ছে না সে। তাকে বিছানার উপর বসিয়ে দিয়ে শ্রাবণ দরজা লাগিয়ে দিল। তারপর তার একদম কাছে চলে গিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, তুমি জানো চাঁদ পাখি, এই দিনটির জন্য আমি কতদিন হলো অপেক্ষায় করে আসি? তোমার কোনো ধারণা আছে? চাঁদনি কোনো উত্তর দিল না। সেইভাবে চুপচাপ বসে রইল মাথা নিচু করে। লজ্জায় যেন লাল হয়ে যাচ্ছে সে। তাকে এত লজ্জা পেতে দেখে শ্রাবণ আবার বলে উঠল, চাঁদ পাখি, আজ যদি তোমাকে পরিপূর্ণভাবে নিজের করে নিতে চাই, ভালোবাসা দিয়ে রাঙিয়ে দিতে চাই, তবে কি তুমি আমায় বাধা দেবে, নাকি তুমি আমাকে ঘন করে নেবে? প্লিজ আমাকে অন্তত আমাকে দূরে ঠেলে দিও না। আমি তোমার সম্মতি চাই, তোমার অনেক কাছে যেতে চাই, তোমাকে নিজের ভালোবাসায় জড়িয়ে দিতে চাই, স্বামীর অধিকার চাই তোমার থেকে। বলো দিবে না আমায় সেই অধিকার? ওর কথার উত্তরে চাঁদনি কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর কিছু একটা ভেবে ওদিকে মায়াবী ভরা দৃষ্টিতে তাকায়। করুণ গলায় বলে, আমি আরেকটু সময় চাই শ্রাবণ, শুধু আর কয়েকটা দিন সময় দিবেন আমায়। নিজেকে একটু গুছিয়ে নিতে চাই, একটু মানিয়ে নিতে চাই আপনার আর আমার জীবনে থাকা অবস্থার মাঝে। কথা দিচ্ছি আমি নিজের থেকেই আপনার কাছে আসব, আমার ভালোবাসা দিয়ে আপনাকে কাছে টেনে নেব। প্লিজ আমাকে আর একটু সময় দিন। শ্রাবণ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ওর থেকে কিছুটা দূরে সরে গিয়ে মন খারাপ করে বলল, ঠিক আছে, সময় দিলাম তোমায়, আমিও সেই দিনের অপেক্ষায় থাকবো। কথাটি বলেই ওর কাছ থেকে উঠে গিয়ে দরজা খুলে বাইরে চলে গেল সে। চাঁদনি বুঝতে পারলো ওর মনটা অনেক খারাপ হয়ে গেছে, তবুও সে কিছু বলল না। সে নিজের আরেকটু প্রস্তুতি করে নিতে চায়, কারণ সে এমন একজন ভ্যাম্পায়ার আর সে একজন মানুষ। এই কথাটি ভাবতেই যেন তার কাছে যেন নিজের ভীষণ ভয় হয়। চাঁদনির মনে হয় এই বুঝি হিতের বিপরীত কিছু হয়ে যাবে। যদিও সে শ্রাবণকে মনে মনে অন্তত ভালোবেসে ফেলেছে, তাকে মেনেও নিচ্ছে স্বামী হিসেবে, তবুও কেন যেন ওর কাছে যেতে ভয় হয়। বারবার মনে হয় কোনো বিপদের উৎস পেয়ে আছে চারিদিকে, হয়তো সে তার হার মেনে নিলে তাকে গ্রাস করে নেবে মুহূর্তেই। 3 দিন পর কালো রঙের অসাধারণ একটি গাউন জামা পরে আয়নার সামনে বসে নিজেকে অসম্ভব করে সাজাচ্ছে চাঁদনি। চোখে গাঢ় করে কাজল আর ঠোঁটে খয়েরি লিপস্টিক, হাতে একটি পাথরের ব্রেসলেট, কানে কালো পাথরের দুলো, গলায় ম্যাচিং হার, চুলগুলো উঁচু করে বেঁধে সেরে রাখা, মুখে হালকা মেকআপ। এতে যেন পরীর মতো লাগছে চাঁদনিকে। সে নিজেই সাজগোজ কমপ্লিট করে উঠে দাঁড়ালো। আয়নাতে ভালো করে নিজেকে একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিল। সত্যি নিজের দিক থেকে নিজের চোখ ফেরাতে পারছে না সে। মনে মনে কিছু একটা ভেবে লজ্জায় লাল হয়ে গেল সে। তারপর দুই পাশের গাইডটা ধরে উঁচু করে ধরে এগিয়ে যেতে লাগলো দরজার দিকে। দরজার কাছে যেতেই হঠাৎ কিছু মনে পড়ে দৌড়ে এলো আবার আয়নার সামনে। নিজেকে ভালো করে দেখে নিয়ে আয়নার সামনে থাকা একটি সাদা গোলাপ চুলে গুজে নিল। আজকে আমাকে মেরে ফেলার প্ল্যান্ট আছে নাকি তোমার চাঁদ পাখি? হঠাৎ পিছন থেকে এই কথাটি শুনে কেঁপে উঠল চাঁদনি। আয়নার দিক থেকে তাকিয়ে দেখলো শ্রাবণ এক পলকে তার দিকে তাকিয়ে আছে পিছনে দাঁড়িয়ে। তার চোখে নেশা ভরা, যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে ওকে। সে বেশ লজ্জা পেয়ে গেল। লজ্জা মাখা মুখে ওদিকে ঘুরে তাকিয়ে বলল, আপনি কখন এলেন? যখন তুমি আমাকে পাগল করার জন্য এতটা সাজগোজ করছো তখন। কথাটি বলেই একদম কাছে চলে এলো এক মুহূর্তেই। ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। ওর চোখের দিকে তাকিয়ে নেশা ভরা গলায় বলল, এমনিতেই কি তোমার জন্য কম পাগল ছিলাম যে এইভাবে সেজে পুজে মেরে ফেলার ব্যবস্থা করছো? ওর কথার উত্তরে চাঁদনির লজ্জা পেয়ে বলল, আজ আপনাকে আমি আমার সব কিছু সঁপে দিতে চাই শ্রাবণ। তাই তো
এত সাজ, অনেক কষ্ট দিয়েছি আপনাকে, কিন্তু আর নয়। আপনি তো আমার স্বামী, আপনি যেই হন না কেন আপনার অধিকার আছে আমার উপর। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি শ্রাবণ, আমিও আপনার কাছে যেতে চাই, নিজেকে রাঙাতে চাই আপনার ভালোবাসার রঙে। ওর কথা শুনে ওকে দ্রুত কোলে নিল শ্রাবণ, কোলে নিয়ে হাঁটা দিল সামনের দিকে। চাঁদনি বেশ অবাক হয়ে বলল, এত রাতে আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? অনেক রাত হয়ে গেছে তো, এখন বাইরে কোথাও যেতে ইচ্ছা করছে না। সহজত আমি আপনার জন্যই সেজেছি, সবই তো আমি আপনার জন্যই সেজেছি। শ্রাবণ ইশারায় ওকে চুপ করতে বলে, তারপর মুহূর্তের মাঝে ছাদে নিয়ে চলে গেল ওকে। কোল থেকে নামিয়ে দিয়ে ওকে চাঁদনি আকাশের দিকে তাকিয়ে দেখলো মস্তিষ্কে বড় একটি চাঁদ মাথার উপর যেন তাকিয়ে আছে ওদের দিকে। চারিদিকে চাঁদের আলোতে আলোকিত হয়ে আছে, সেই আলোতে দেখা যাচ্ছে পুরো ছাদের উপর গোলাপের পাপড়ি বিছানো, আর ছাদের ঠিক এক পাশেই একটি সাদা পর্দায় ঘেরা খাট পাতা, যার আশেপাশে সাদা পর্দা দিয়ে ঘেরা এবং সাদা চাদরও উপরে ফুলের পাপড়ি বিছানো রয়েছে। চাঁদনি বেশ অবাক হয়ে শ্রাবণের দিকে তাকালো আর বলল, এইসব কি শ্রাবণ? আপনি কি আগের থেকেই জানতেন আজকে আমি আপনার কাছে আসতে চাইবো? এত কিছুর ব্যবস্থা কখন করলেন আপনি? শ্রাবণ ওর হাতটা ধরলো, বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি সব জানি চাঁদ পাখি, তোমার মনের সব কিছুই বুঝতে পারে আমিও যে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আর কথা নয়, আমি তোমাকে আপন করে পেতে চাই, আমার আর সহ্য হচ্ছে না তোমার থেকে দূরে থাকার। কথাটা বলেই ওকে নিয়ে বিছানার উপর চলে গেল শ্রাবণ। ওকে বিছানায় শুয়ে দিয়ে নিজেই ওর পাশে বসলো, চুলগুলো খুলে দিয়ে কপালে চুমু এঁকে দিল। চাঁদনি চোখ বন্ধ করে ফেললো লজ্জায়। শ্রাবণ এবার কিছুটা উপরে উঠে বসলো, ওকে আদর করার ভ্যান করে গলার কাছে মুখ নিল, নিজের সরু দুই দাঁত বের করে ওর গলায় কামড় বসিয়ে দিল। চাঁদনি যেন এমন অবস্থার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মরণ যন্ত্রণায় জোরে চিৎকার দিয়ে উঠল সে, কিন্তু শ্রাবণের সেদিকে দেখার সময় নেই। সে তো চাঁদনির গলায় দাঁত বসিয়ে রক্ত খেতে ব্যস্ত। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে একসময় শান্ত হয়ে গেল চাঁদনি। চোখ বন্ধ করে ফেলল সে, দু চোখের কোণে বেরিয়ে গড়িয়ে পড়ল দু ফোঁটা অশ্রু জল। একদম নেতিয়ে গেল সে, যেন এই মুহূর্তে প্রাণ বেরিয়ে গেছে তার ভেতর থেকে। কিন্তু শ্রাবণ এখন তাকে ছাড়েনি, আগের মতোই তার গলায় কামড় দিয়ে ধরে আছে। এভাবে কেটে গেল অনেকটা সময়। একসময় শ্রাবণ ওকে ছেড়ে দিল, নিজেই ওর পাশে ধপ করে শুয়ে পড়ল। শ্রাবণ দেখে মনে হচ্ছে যেন অসম্ভব ক্লান্ত হয়ে গেছে সে, ওর চোখ দুটো জল জল করছে পানিতে। হঠাৎ টপ টপ করে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি। সেই ক্লান্ত শরীরে চোখ বন্ধ করে কিছুক্ষণ ওর পাশে শুয়ে রইল। একটু পর চোখ মেলে তাকিয়ে চাঁদনির দিকে ফিরে তাকালো, দেখলো ওর গলায় কামড় দেওয়ার জায়গাটায় জল জল করছে, যেন ভিতরে আগুন জ্বলছে সেখানে, তাই ওখানে আলো হয়ে জ্বলছে। চাঁদনির মুখটা একদম ফ্যাকাশে হয়ে আছে, সারাটা শরীর একদম ধবধবে সাদা, যেন শরীরে কোনো রক্ত নেই তার। ওর এই অবস্থা দেখে ক্লান্ত শরীরেও মুখে ফুটে উঠল রহস্যময় হাসি। সেইবার চাঁদনির দিকে ঘুরে শুইল, তারপর ওর গালে হাত রেখে করুণ গলায় বলল, সরি জান, তোমাকে সারা জীবনের মতো নিজের করে রাখতে এত বড় একটি পদক্ষেপ নিতে হলো আমার। জানি এই সময়ের কথা তোমার মনে থাকবে না, কিন্তু আমি তোমাকে এতটা কষ্ট দিলাম সেটা আমার মনটাকে করে করে খাবে। এই কষ্টটা আর 3 বার সহ্য করতে হবে তোমার, তারপর তুমি পুরোপুরিভাবে আমার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমাদের দুজনের মাঝে আর কোনো বাধা থাকবে না, আমরা সারা জীবনের মতো একে ওকে হয়ে যাব। আমার মায়ের মতো তোমাকে মরতে হবে না আমাদের সন্তানের জন্য, বরং তুমি যখন আমার অধিনায়ক হিসাবে ভ্যাম্পায়ার রাজ্যের রানী হবে, একটা ভয়ঙ্কর ভ্যাম্পায়ার পরিণত হবে, ঠিক আমার মতো শক্তিশালী ভ্যাম্পায়ার। কথাগুলো বলে মুখে মৃদু হাসি দিল শ্রাবণ। তারপর বিছানা থেকে নেমে আকাশে থাকা চাঁদের দিকে এক নজর তাকিয়ে রইল। চাঁদটা যেন ওর দিকে তাকিয়ে আছে, যেন কিছুটা বলতে চাচ্ছে ওদের। বেশ কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে থেকে এবার চোখ সরিয়ে চাঁদনির দিকে তাকালো, দেখলো ওর পুরোটা শরীর জল জল করছে চাঁদের আলোতে, যেন ওর শরীর থেকে এক প্রকার আলোকিত রোশনি ঢুকে পড়ছে। বিশেষ করে ওর গলার কামড়ের জায়গাটা একদম জল জল করছে। শ্রাবণ মুখে মৃদু হাসি ফুটে উঠল। সে আবারও চাঁদনির কাছে এগিয়ে গিয়ে পাশে বসলো, চোখ বন্ধ করে ওর গলার কাটা অংশটা হাত রাখলো। মুহূর্তের মাঝে কাটা অংশ মিলিয়ে গিয়ে স্বাভাবিক হয়ে গেল।
সকাল 11:15। শরীরে প্রচুর ব্যথা নিয়ে ধীরে ধীরে চোখ মিলে তাকালো চাঁদনি। তার সারা শরীর যেন ব্যথায় ছটফট করছে। তার সাথে কি হচ্ছে কিছুই মনে নেই তার, শুধুমাত্র অনুভব করতে পারছে শরীরে এত তীব্র যন্ত্রণা। সে আশেপাশে দেখার চেষ্টা করে, কিন্তু তার চোখের সামনে যেন সব কিছুই ঝাপসা, কোনো কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে না। তবে যতটুকু অনুমান করতে পারছে তাতে সে বুঝতে পারছে সে নিজের রুমে আছে, হয়তো নিজের বিছানায় শুয়ে আছে। আশেপাশে কেউ আছে কি না এখনও তার সেই জ্ঞানটা হয়নি। সে শরীরের ওপর প্রেসার দিয়ে মাথাটা ঘুরিয়ে আশেপাশে দেখার চেষ্টা করে নেয়, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। তার শরীর যেন একদম সায় দিচ্ছে না তাকে। সে আবার চোখ বন্ধ করে ফেলে। দু চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা অশ্রু জল। তীব্র যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য মনে মনে মৃত্যুই কামনা করতে থাকে সে। তখনও অনুভব করে তার মাথায় কেউ হাত বোলাচ্ছে। সে আবার চোখ মেলে তাকায়, ঝাপসা ঝাপসা দেখতে পায় শ্রাবণ তার সামনে বসে আছে, হাতে 1 গ্লাস দুধ নিয়ে। ওকে দেখে কিছু বলার মতো সাহস নেই তার। শ্রাবণও কোনো কথা না বলেই তাকে ধরে উঠিয়ে বসায়। তারপর দুধের গ্লাসটা তার সামনে ধরে বলে, একটু কষ্ট হবে, কিন্তু এটা খেয়ে নাও চাঁদ পাখি, সব স্বাভাবিক হয়ে যাবে, এখনই সুস্থ হয়ে উঠবে তুমি। কথাটা বলেই তার উত্তরে অপেক্ষা করে না, জোর করে দুধের গ্লাসটা মুখে ধরে এবং তাকে খাওয়াতে থাকে। চাঁদনি কোনো উপায় না পেয়ে এক চুমুকে সেটা খেতে থাকে। সবটুকু তরল খেতেই চাঁদনির ভেতর থেকে যেন উল্টো বমি আসতে চায়, কিন্তু বমি হয় না। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে। 5 মিনিটের মধ্যেই পুরোপুরি স্বাভাবিক হয়ে যায় সে। তখন নিজের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলে, আমার কি হয়েছিল শ্রাবণ? আমি এখানে এইভাবে পড়েছিলাম কেন? কি হয়েছিল আমার? ওর কথার উত্তরে শ্রাবণ হাতে থাকা গ্লাসটা পাশের টেবিল ওপর রেখে মৃদু হেসে বলে, কিছুই হয়নি তোমার, এমনি একটু অসুস্থ হয়ে গিয়েছিলে, তাই তোমাকে জড়িপুটে বানিয়ে খাওয়ালাম। এখন তুমি পুরোপুরি সুস্থ। এখন চলো তো আমার সাথে, তোমাকে নিয়ে আজ অনেক দূরে ঘুরতে যাব। ওর কথার উত্তরে সন্দেহের দৃষ্টিকে ওর দিকে তাকিয়ে রইল চাঁদনি। গভীর গলায় বলল, আমি আবার কখন অসুস্থ হলাম শ্রাবণ? আমার স্পষ্ট মনে আছে, আমি তো গতকাল রাতে আপনার জন্য অনেক সেজেছিলাম, আপনার সাথে ছাদে গিয়েছিলাম, কিন্তু তারপর কি হয়েছে কিছুই মনে পড়ছে না। তাহলে আমি এখানে বিছানায় এলাম কিভাবে? আর আমার গায়ের কাপড় চোপড় সব কিছু চেঞ্জ হলো কী করে? কি হয়েছিল আমার সাথে প্লিজ বলুন। ওর কথার উত্তরে শ্রাবণ একটু ভীত হলো না, বরং সে একটু স্বাভাবিকভাবে মৃদু হেসে উত্তর দিল, তুমি তো দেখছি বড্ড ভুলমনা চাঁদ পাখি, সারা রাত এত আদর ভালোবাসা পেয়েও সব ভুলে গেলে? আর তোমার গায়ের পোশাক তো আমি চেঞ্জ করে দিয়েছি গতকাল রাতে, যদি মনে না থাকে তাহলে বলো, আবার নতুন করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করেছি। ওর এমন কথায় বেশ লজ্জা পেল চাঁদনি। মাথা নিচু করে ফেললো সে। মনে মনে ভাবলো, সত্যিই তো সে কালকে গত রাত সেজে সুজে চেয়ারম্যানের সাথে ছাদে গিয়েছিল, হয়তো ওদের মাঝে সব কিছু হয়েছে, তাই সে অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু তারপর মনের মাঝে একটা ঘটকা থেকেই গেল চাঁদনি, কিন্তু মুখে আর কিছু বলল না, চুপ করে বসে রইল। ওকে চুপ করে বসে থাকতে দেখে শ্রাবণ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর ওর ডান হাতটা নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বলে, চাঁদ পাখি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, তারপর দুজনে একসাথে খাবার খাবো। আমি অপেক্ষা করছি, তুমি দ্রুত ফ্রেশ হয়ে আসো, তারপর দুজনে একসাথে বসে খাবার খাবো। আমি অপেক্ষা করছি, তুমি দ্রুত ফ্রেশ হয়ে আসো। চাঁদনি ওর কথায় কোনো উত্তর দিল না, একবার ওর দিকে তাকিয়ে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। একটু পর ফ্রেশ হয়ে আসলো, দুজনে একসাথে নাস্তা করে নিচে নেমে এলো। কিন্তু অদ্ভুতভাবেই চাঁদনি খেয়াল করলো বাসায় শুধু ওরা দুজন ছাড়া অন্য কেউ নেই। সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, শ্রাবণ, আমাদের বাসায় বাকি লোকগুলো কই? মানে যারা এতদিন কাজ করতো তারা কাউকে দেখতে পাচ্ছে না কেন? তাদের সবাইকে ছুটি দিয়ে দিয়েছি 7 দিনের জন্য, সবাই ছুটিতে গেছে, এখন বাসায় শুধু তুমি আর আমি, আর সাথে আমাদের রোমান্স। কিন্তু সবাইকে একসাথেই কেন ছুটিতে পাঠালেন শ্রাবণ? আমাকে তো কিছুই বললেনও না। বললাম তো ওনাদের সবাইকে ছুটিতে পাঠিয়েছি তোমার সাথে সারাক্ষণ রোমান্স করব বলে। আমাদের তো অনেক দিন হলো বিয়ে হয়েছে, কিন্তু দুজনের মাঝে সেরকম প্রেম মহব্বত ভালোবাসা আদর সব কিছুই হয়নি। সেগুলো কানায় কানায় পূর্ণ করতেই সবাইকে ছুটিতে পাঠিয়েছি। এখন তাড়াতাড়ি চলো দুজনে একসাথে বসে খাবার খাবো। কথাটি বলেই চাঁদনিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে বসিয়ে দিল। তারপর ওর সামনে বড় একটি বাটির তরল রাখলো, যেটা দেখে অনেকটাই সুপের মতো। এটা কি শ্রাবণ? এমন দেখতে কেন এটা? ওর কথার উত্তর দিল না শ্রাবণ। মৃদু হয়ে ওর পাশে বাটি থেকে 1 চামচ তরল হাতে নিয়ে বলল,
খেয়ে দেখো এটা কি, আমি নিজের হাতে বানিয়েছি শুধু তোমার জন্য চাঁদ পাখি। চাঁদনি কেন জানি ওটা খেতে ইচ্ছা হচ্ছিল না, তারপরেও শ্রাবণ এত ভালোবেসে দিচ্ছে দেখে সে এক প্রকার জোর করে হা করল। সাথে সাথে শ্রাবণ চলটা ওর মুখে ঠেলে দিল। ওরা স্বাদ পেতেই চাঁদনির রূপ যেন কিছুটা বদলে গেল, চোখটা হালকা লাল বর্ণ ধারণ করলো। সে লোভিত দৃষ্টিতে তাকালো তরলটার দিকে। শ্রাবণের হাত থেকে চামচটা কেড়ে নিয়ে 2 চামচ দ্রুত মুখে নিল, তারপর বাড়ির হাতে নিয়ে এক চুমুকে সবটুকু তরল শেষ করে ফেললো। তরলটা এতক্ষণ সুপের মতো দেখা গেলেও এবার সেটা আর সুপের মতো দেখতে লাগলো না। চাঁদনি যখন পুরোটা খেয়ে ফেলে তখন সেটার রং হলো অনেকটা রক্তের মতো লাল, যেটা চাঁদনির মুখের চারিপাশে লেগে আছে। ওকে এইভাবে খেতে দেখে সে আবার মুখে ফুটে উঠলো রহস্যময় হাসি। সে মনে মনে বলল, আমি আমার কাজে অনেকটাই সফল হয়েছি, খুব শীঘ্রই তুমি ভ্যাম্পায়ার রাজ্যের রানী হওয়ার উপযুক্ত হয়ে যাবে চাঁদ পাখি। তলটা খাওয়া শেষ হতেই চাঁদনি আবারও নিজের স্বাভাবিক রূপে ফিরে এলো। সে শ্রাবণ দিকে তাকে কাঁপা কাঁপা গলায় ঢুকে ঢুকে বলল, এটা কী ছিল শ্রাবণ, এটা এতটা মজা ছিল কেন, আমি আরও খেতে চাই। কথাটি বলেই সে জ্ঞান হারিয়ে ঢলে পড়ে শ্রাবণের কোলে। সে ওর কথায় কোনো উত্তর দিল না, শুধু মুচকি হাসলো। তারপর তাকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিল। দিন পেরিয়ে রাত নেমে এলো পৃথিবীর বুকে, কিন্তু চাঁদনি এখনও জ্ঞান ফিরেনি। সে আগের মতোই চুপচাপ বিছানায় শুয়ে আছে, যেন গভীর ঘুমে তাকিয়ে আছে সে। শ্রাবণ তাকে ভালো করে দেখে নিল, আবারও সেই অন্ধকার রুমের ভেতরে প্রবেশ করলো। লাইট জ্বালিয়ে সেই বইয়ের তাকের কাছে গিয়ে পুরনো সেই বইটি বের করলো। সেটা খুলতেই মাঝখানে একটা পৃষ্ঠা দেখতে পেল, বেশ কিছু লেখা এবং উপরে একটি ছবি আঁকা। এই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে একজন ভয়ঙ্কর ভ্যাম্পায়ার একটি নারীর গলায় কামড় দিয়ে রক্ত শুষে খাচ্ছে। কিন্তু ভয়ঙ্কর দৃশ্য শ্রাবণ সেটা দেখে মৃদু হাসলো। নিচে লেখাগুলো পরে চোখ বন্ধ করে কিছু একটা করলো, তারপর বইটা যথাস্থানে রেখে আবার রুম থেকে বেরিয়ে সোজা চাঁদনির কাছে চলে এলো। ওর সামনে এসে নিজেকে ভয়ঙ্কর ভ্যাম্পায়ার রূপ ধারণ করলো সে। মুহূর্তের কাছে ছুটে গিয়ে গলার নিচে দাঁত বসিয়ে দিল। সাথে সাথে ঘুমানোর জন্য চাঁদনি ছটফট করতে লাগলো, গলা কাটা মুরগির মতো। এভাবে কেটে গেল অনেকটা সময়। তারপর শ্রাবণ তাকে ছেড়ে দিয়ে পাশে স্বাভাবিক রূপে নিয়ে শুয়ে পড়ল। ভীষণ ক্লান্ত দেখাচ্ছে তাকে। আর মাত্র 2টা বার এমন করলেই চাঁদনি হবে একজন ভয়ঙ্কর ভ্যাম্পায়ার। কথাটি ভেবে মুখে হাসি ফুটে উঠল শ্রাবণের। একদিন পর ঘুম থেকে ওঠার পর নিজেকে আগের মতো অসম্ভব অসুস্থ লাগছে চাঁদনি। শ্রাবণের দেওয়া জড়িবুটি খেয়েও ওষুধ খেয়ে সে সুস্থ হয়ে ওঠে। তারপরে শ্রাবণ তার কাছ থেকে অনুমতি নিয়ে কোথায় যেন চলে গিয়েছে। অবশ্য যাওয়ার আগে তার প্রয়োজনে সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। আর বাড়িতেও আগের কাজের লোকগুলোকে এনে কাজে লাগানো হয়েছে। চাঁদনি ভীষণ মন খারাপ লাগছে, কেন জানি না ইদানিং মনটা ভীষণ হতাশ হতাশ লাগে। বারবার মনে হয় তার সাথে এমন কিছু হচ্ছে যার ব্যাপারে কিছুই জানে না সে। কথাগুলো ভাবতে ভাবতে ছাদের উপর চলে আসে। ছাদের এক কোনায় দাঁড়িয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। একটু পরে হয়তো রাত নেমে আসবে। চারিদিকে অন্ধকার হতে শুরু করেছে, কিন্তু এখনও শ্রাবণের আসার নামই নেই। আনমনে সেখানে দাঁড়িয়ে থেকে ভাবনায় ডুবে আছে সে। আজ বড্ড বেশি বাবা এবং দাদের কথা মনে পড়ছে তার। কেন যেন মনে হচ্ছে আজকে তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটে চলছে, বনে কিছু ঘটে যাবে তার জীবনে, যেটার ব্যাপারে তার কোনো ধারণা নেই। সে একইভাবে দাঁড়িয়ে আছে। কখন যে চারিদিকে অন্ধকার নেমে রাত হয়ে গেছে খেয়ালই করেননি। যতক্ষণ খেয়াল হয়েছে ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ পাশে কিছু অস্তিত্ব টের পেয়ে ধ্যান ভেঙে সেই দিকে ঘুরে তাকালো সে। দেখল বিবৃষ্ট দেখতে একটি বিশাল বড় বাদর দাঁড়িয়ে আছে তার সামনে, যার চোখ দুটো আগুন মতো জ্বলজ্বল করছে। চাঁদনি চারিদিকে ফিরে তাকালো, দেখলো রাত হয়ে গেছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বিপদ বুঝতে পেরে কয়েক পা পিছিয়ে গেল সে। কিন্তু কেন জানি তার ভয় হচ্ছে না, বরং ভেতর থেকে একটি হিংস্ররূপ বেরিয়ে আসতে চাইছে। সামনে থেকে বাদর রূপী ভ্যাম্পায়ারটা মুহূর্তে তার উপর আক্রমণ করার জন্য এগিয়ে এলো। তখন ওই চাঁদনির মাঝে কী হলো সে জানে না। সে হঠাৎ হিংস্র হয়ে উঠল এবং তার সাথে যেন
যুদ্ধেই নেমে পড়ল। দুজনের মাঝে ভীষণ রকম ধস্তাধস্তি শুরু হলো, যেন কারোর সাথে কেউ পেরে উঠছে না। ঘটনার এক পর্যায়ে চাঁদনি ভ্যাম্পায়ারটার গায়ে কামড় দিয়ে বসলো এবং মধ্যে ভ্যাম্পায়ারটা গলায় রক্ত ছিঁড়ে নিয়ে সেখান থেকে সরে গেল। সাথে সাথে বাদররূপী ভ্যাম্পায়ারটা ছাদের উপরে পড়ে ছটফট করতে করতে মৃত্যুবরণ করলো। কিন্তু চাঁদনি এখনও হুঁশ আসেনি। সে আগের মতো দাঁড়িয়ে থেকে হিংস্র বাঘিনীর মতো মুখ দিয়ে গর্জন করছে। এইভাবে বেশ কিছুটা সময় কেটে যেতেই সে ধীরে ধীরে নিজের স্বাভাবিক রূপে ফিরে এলো। তার খেয়াল হলো সে কি করছে। সে নিজের দিকে তাকাতেই খেয়াল করলো তার হাতে বিশাল বড় বড় নখ, সেগুলো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে। তার মুখে লেগে আছে ওই ভ্যাম্পায়ারের রক্ত এবং তার মুখ ভেদ করে বেরিয়ে থাকা বড় সরু দুই দাঁত ধীরে ধীরে ভেতরে ঢুকে যাচ্ছে। এটা খেয়াল হতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল তার। সে কিছুই বুঝে উঠতে পারছে না তার সাথে এটা কি হলো। তবে তার সাথে যে ভয়ঙ্কর কিছু ঘটেছে সেটা তার বুঝতে বাকি নেই। নিজেকে এমন ভয়ঙ্কর রূপে দেখে ভীষণ অবাক হয়ে গেল সে। সাথে কষ্টের অবস্থা খারাপ হয়ে গেল। কি হচ্ছে কিছুই মাথায় এলো না তার। ভয় ও আতঙ্কে কয়েক পা পিছিয়ে গেল। চোখ যে অঝরে ধরে কষ্ট গড়িয়ে পড়তে লাগলো তার। সে তো এমন জীবন চায় না। সে ছাদের উপর হাঁটু গেড়ে বসে পড়ল, চিৎকার করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, এটা আমার সাথে কি হচ্ছে? শ্রাবণ, আপনি কোথায়? আমি জানি এসবের পিছনে আপনি আছেন। আপনি কেন এমনটা করলেন? কেন আমার মানুষের জীবন কেড়ে নিয়ে এমন অভিশপ্ত ভ্যাম্পায়ারের জীবনে এনে দিচ্ছেন? আমি এই জীবন চাই না, যে জীবনের অন্য প্রাণ বা মানুষের জীবন শেষ করে তাদের রক্ত খেয়ে বেঁচে থাকতে হয়। এর চাইতে ভালো আমাকে মেরে ফেলুন, তবুও এমন কাজ করবেন না। এটা আপনি কি করলেন শ্রাবণ? আমি তো আপনাকে বিশ্বাস করেছিলাম, মন থেকে স্বামী হিসাবে মেনে নিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু আপনি আমার সাথে এমন করলেন। আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। কোথায় আপনি? সামনে আসুন। কথাগুলো কাঁদতে কাঁদতে বলেই রাগে গর্জন করতে লাগলো চাঁদনি। তখনই তার সামনে এসে উপস্থিত হলো শ্রাবণ। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে, কারণ সে বুঝতে পেরেছে চাঁদনি সব জেনে গেছে, যেটা তার ধারণার বাইরে ছিল। কারণ আজ রাতে আর একবারও চাঁদনি এইভাবে রক্ত পান করলে সে পুরোপুরি ভ্যাম্পায়ারে পরিণত হবে। শুধু আজকের রাতটাই বাকি ছিল। আজকে রাতে বিশেষ কিছু জিনিসের জন্য একটি জায়গায় গিয়েছিল সে, কিন্তু সেখানে এত কিছু ঘটে যাবে সে ভাবতেও পারেনি। শ্রাবণকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রাগে গর্জন করতে করতে উঠে দাঁড়ালো চাঁদনি। তবে এসে শ্রাবণের কলার চেপে ধরলো, গালের মুখে জোরে জোরে থাপ্পড় মারতে মারতে বলল, আর কতবার বেইমানি করবেন আমার সাথে? আর কত ঠকাবেন আমায়? আমার ভুল হয়েছে। আপনার মতো একটি মানুষরূপী পিশাচকে ভালোবেসে স্বামী হিসেবে গ্রহণ করে আমার প্রথমেই বোঝা উচিত ছিল আপনার মনে ভালোবাসা বলতে কিছুই থাকবে না। আপনি তো একটা ভ্যাম্পায়ার, একটা নরপিশাচ, যে কিনা পশু এবং মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। আপনাকে আমি ঘৃণা করি। আপনি আমার সাথে যেটা করেছেন তারপর আপনার সাথে থাকার প্রশ্নই ওঠে না। আমি এই ভয়ঙ্কর জীবন রাখতে চাই না। আমি জানি আমি যদি এই অবস্থাতে বেঁচে থাকি তাহলে আমি হয়তো কারো না কারো মৃত্যুর কারণ হব। আপনি হয়তো সেই ব্যবস্থা পুরোপুরি করে ফেলেছেন। চাই না আমার এই জীবন। আমি এখনই নিজেকে শেষ করে ফেলবো। মরে গেলেও আপনাকে আর কখনোই ক্ষমা করব না। আই জাস্ট হেট ইউ শ্রাবণ, আই জাস্ট হেট ইউ। কথাটি বলেই শ্রাবণ মুখে আরও একটি থাপ্পড় মেরে ছাদের কিনারে দৌড়ে গিয়ে সেখান থেকে নিচে লাফ দিল চাঁদনি। কিন্তু নিচে পড়ার আগেই তাকে ধরে ফেলল শ্রাবণ। তাকে বুকে জড়িয়ে শক্ত করে ধরে নিয়ে উড়ে যেতে লাগলো অচেনা দেশের উদ্দেশ্যে। চাঁদনি অনেকবার তার বুক থেকে ছোটার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই পেরে উঠল না। সে শান্ত হয়ে দেখতে লাগলো তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সে দেখলো ঝাড় জঙ্গল আকাশ বাতাস বেরিয়ে যেন উড়ে চলছে শ্রাবণ তাকে নিয়ে। এইভাবে অনেকটা পথ উড়ে চলে পর একটি গভীর জঙ্গলের মতো জায়গায় গিয়ে পৌঁছালো তারা। চাঁদনি খেয়াল করে দেখে এই জঙ্গলের মাঝে একটিও পশু পাখির চিহ্নটুকু নেই। জঙ্গলটা এত ঘন যে বলার বাইরে, কিন্তু অদ্ভুতভাবে জঙ্গলের প্রত্যেকটা গাছগাছালি কোনো পাতা নেই বা গাছগুলো সবুজ নয়, যেন সবগুলো গাছে মরা ও শুকনো। আর এতটা বিশাল বিশাল যেন কল্পনার বাইরেও। চাঁদনি বেশ অবাক হয়ে এইসব কিছু দেখতে লাগলো। হঠাৎ সে খেয়াল করলো যেন গাছগুলো নড়াচড়া করছে। দেখে মনে হচ্ছে গাছগুলো জীবন্ত, যেন একে অপরের সাথে কথা বলছে। এবার বেশ ভয় হলো তার মনে, কিন্তু সে কিছু বলার মতো অবস্থায় নেই। হঠাৎ দেখলো শ্রাবণ তাকে নিয়ে বিশাল বড় একটি প্রাসাদের সামনে নেমেছে। চাঁদনি প্রাসাদটার দিকে
দেখে বুঝে গেল এটা ভ্যাম্পায়ার রাজ্য। যেমন তাকে নিয়ে ভ্যাম্পায়ার রাজ্যে চলে গেছে। কথাটি ভেবেই আরেক দফা ভয় বাসা বাঁধল তার মনে, কিন্তু রাগ হচ্ছে প্রচুর। শ্রাবণ এখন তাকে ছাড়েনি, আগের মতোই বুকে জড়িয়ে রেখেছে। তাকে নিয়ে উড়ে যেতে লাগলো প্রাসাদের ভিতরে। প্রাসাদটা বাইরে থেকে দেখতে অনেক সুন্দর, কিন্তু তার যেতে বেশি ভয়ঙ্কর, কারণ প্রাসাদটির দেওয়ালের সাথে ভয়ঙ্কর সব ভ্যাম্পায়ারের প্রতিচ্ছবি আঁকা। শ্রাবণ ওকে নিয়ে সোজা নিজের দাদুর সামনে গিয়ে দাঁড়ালো। সে শ্রাবণ ও চাঁদনিকে একসাথে দেখে নিজের হিংসতা থেকে নেমে এলো, গভীর চোখে তাকালো দুজনের দিকে, দাঁত কিরমির করে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, ওকে এখানে নিয়ে এসেছি কেন? ও এখানে আসার উপযুক্তি এখনো হয়নি। আজ তো আমার উপযুক্তি হওয়ার কথা ছিল। তাহলে তুমি নিজের কাজ শেষ না করে ওকে এখানে কেন নিয়ে এসেছো শ্রাবণ? ওনার কথার উত্তরে শ্রাবণ কিছু বলল না। তার চোখ দুটো আগুনের মতো জল জল করছে, দেখে বোঝা যাচ্ছে ভীষণ রকম রেগে আছে সে। কিন্তু চাঁদনি কিছু বলবে মুখে খোলার জন্য এগিয়ে গেল। তখনই শ্রাবণ তাকে কিছু বলতে না দিয়ে এক মুহূর্তের মধ্যে তাকে নিয়ে ওরা কোথাও যেন চলে গেল। সে এতটাই দ্রুত গিয়েছে যে চাঁদনির চোখ পর্যন্ত খুলতে পারেনি। হাওয়ার বেগ এতটাই বেশি ছিল যে চোখের পাতা যেন আটকে গিয়েছিল তার। সে যখন বুঝতে পারলো সে কোথায় নেমেছে, তখন চোখ মেলে তাকাতেই দেখলো সে একটি বিশাল বড় রুমের মাঝে দাঁড়িয়ে আছে। রুমটার চারিদিকে শ্রাবণ ছবি টানানো, কত রকম ভয়ঙ্কর রূপে দেখা যাচ্ছে তাকে, যেন ভ্যাম্পায়ারের প্রতিটা রূপ ফুটে উঠেছে ছবিগুলোতে। চাঁদনি ছবিগুলো দেখে বেশ ভয় পেল, তারপরেও এমন রাগ শরীর পড়ে যাচ্ছে। সে শ্রাবণের কাছ থেকে কোনো উত্তর পায়নি, বরং তাকে সে এখানে নিয়ে এসেছে। কথাটি মনে হতেই সে ওর দিকে ফিরে তাকালো, দেখলো শ্রাবণ রাগে কটকট করছে। ওকে এমন ভয়ঙ্কর রূপে দেখে কিছু বলার সাহস পেল না সে। কেন জানি ভীষণ ভয় করতে লাগলো ওকে দেখে তার মনে। চাঁদনির মাথা নিচু করে কয়েক পা পিছিয়ে গেল। কেন জানি এই মুহূর্তে শ্রাবণকে ভীষণ ভয় লাগছে তার, তাই সে আর ওকে সাহস করে কিছুই বলল না। শ্রাবণ রুম থেকে বেরিয়ে বাইরের দরজায় ঠাস করে লাগিয়ে দিয়ে কোথায় যেন চলে গেল। এবার চাঁদনিও ভীষণ রাগ হলো, কিন্তু ভয়ের কারণে রাগটা খাড়াতে পারল না সে। তাই এইদিকে ওইদিকে তাকিয়ে পুরো রুমটা তীব্র চোখে দেখতে লাগলো। ওখান থেকে বেরিয়ে শ্রাবণ ফিরে এলো তার দাদুর কাছে। তার সামনে গিয়ে দাঁড়িয়ে হুমকা ছেড়ে দিয়ে বলল, কে ছিল ওই ভ্যাম্পায়ার যে চাঁদনিকে মারতে গিয়েছিল? সত্য করে বলুন, আমি জানি আপনি ভালো করেই জানেন। আপনাকে বলছি চাঁদনিকে আমি ওই রাজ্যের উপযুক্ত রানী বানিয়ে নিয়ে আসবো। তাহলে কেন এমন করলেন? কেন ওই ভ্যাম্পায়ারকে পাঠালেন ওকে মারার জন্য? কত বড় একটা ভুল করে ফেলেছেন জানেন আপনি? এখন আমি কি করব? আমি চাঁদনিকে না পারছি ভ্যাম্পায়ার বানাতে, আর না পারছি এইভাবে ছেড়ে দিতে। ওকে আজ রাতের মধ্যে পুরোপুরি ভ্যাম্পায়ার শক্তি না দিলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যেটা আমি কখনো হতে দিব না। ওর কথা শুনে দাদু বিচলিত হলো। ওর সামনে এগিয়ে এসে বলল, কি বলছো শ্রাবণ? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি এমন কিছুই করিনি। আর কে যাবে চাঁদনিকে মারতে? আমি তো জানি তুমি ওকে ভ্যাম্পায়ার রাজ্যের রানী বানিয়ে নিয়ে আসবে। তাহলে কেন তাকে মারতে যাব? বরং আমি তো তোমাদের দুজনের আপ্যায়নের ব্যবস্থা করছিলাম। আমি বিশ্বাস করি না আপনার কথা। আপনি আমার মাকেও ঠকিয়েছেন, আর একইভাবে এখন আমাকেও ঠকাচ্ছেন। যদি আমি প্রমাণ পাই যে আপনি এসব করছেন, তাহলে আমার যেতে খারাপ কেউ হবে না। আপনি ভালো করেই জানেন আমার জেদ এবং রাগের ব্যাপারে। কথাগুলো বলেই সেখান থেকে রাগে কটমট করতে করতে চলে গেল শ্রাবণ। ওর চলে যেতে দেখেই বেশ চিন্তায় পড়ে গেলেন ওর দাদু। সেই গভীর মুখে মনে মনে কিছু একটা ভেবে রাগে জ্বলতে লাগলেন। ইশারা করে নিজের বিশ্বাসের কিছু শক্তিশালী ভ্যাম্পায়ারকে কাছে ডাকলেন। তাদের সাথে কিছু একটা নিয়ে গোপন পরামর্শ করতে লাগলেন। শ্রাবণ ফিরে এসে চাঁদনিকে যে রুমের দরজায় রেখে গিয়েছিল সেই দরজার সামনে এসে দাঁড়ালো, কিন্তু ভেতর ঢোকার সাহস নেই তার। কারণ যেইভাবেই হোক আজ রাতের মধ্যে চাঁদনিকে পুরোপুরি ভ্যাম্পায়ার না বানালে এটা চাঁদনির জন্য অনেক বড় খারাপ কিছু হয়ে যাবে। সেই মানুষ এবং ভ্যাম্পায়ার মাঝে আটকে যাবে, যার কারণে সে ধীরে ধীরে উন্নত হয়ে যাবে, আর এক সময় পুরোপুরি পাগল হয়ে যাবে, হিংস্র জানোয়ার মতো হয়ে যাবে। যাকে সামনে পাবে তাকে কামড়াতে চাইবে, রক্ত পান করতে চাইবে। একসময় হয়তো নিজেকে শেষ করে দেবে সে, যেটা শ্রাবণ কখনো হতে দেবে না। তাই সে নিজের মনকে শক্ত করে
দরকার পড়লে চাঁদনির উপর জোর খাটিয়ে তাকে ভ্যাম্পায়ারে পরিণত করবে, কিন্তু তবুও চাঁদনিকে তার সুস্থ স্বাভাবিকভাবেই চাই। এসব ভেবে শ্রাবণ আর দেরি না করে দ্রুত দরজা ভেদ করে ভিতরে ঢুকে পড়ল, কিন্তু ভিতর ঢুকতেই যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার। সে দেখলো দুই পাশ থেকে দুটো বড় বড় বাদুড় চাঁদনিকে ধরে রেখেছে, আর একটি বাদুড় অলরেডি চাঁদনির গলার কাছে মুখ নিয়ে গেছে। এই বুঝে তার গলায় নিজের দাঁত বসিয়ে দিল বলে শ্রাবণ মুহূর্তে গর্জন করে উঠল। ধেরে যেতে চাইল ওদের কাছে, কিন্তু অদ্ভুত এক শক্তির কারণে আটকে গেল সে। ওদের কাছে পর্যন্ত পৌঁছাতে পারল না। ওর সামনের ভ্যাম্পায়ারটা চাঁদনির গলায় নিজের দাঁত বসিয়ে দিল। ওর শরীরের রক্ত শুষে খেতে লাগলো, কিন্তু সে শত চেষ্টা করেও সেখানে যেতে পারল না। অজানা এক শক্তির কাছে আটকে রইল সে। বেশ কিছুক্ষণ পর চাঁদনি সেখানেই ঢলে পড়ল। ওর চোখের সামনে এইসব ঘটনা ঘটতে দেখে ওর মাথায় একটাই গরম হয়ে গেল যে সে পাগলের মতো হয়ে গেছে। চাঁদনির কিছু হলে সে সব কিছু ধ্বংস করে দেবে, পুরো ভ্যাম্পায়ার রাজ্য শেষ করে ফেলবে। সে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে সেই অদৃশ্য দেয়াল ভেঙে ফেলে এবং দ্রুত এগিয়ে গেল সেখানে। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই দুজন বাজুরূপে ভ্যাম্পায়ার কোথায় যেন হারিয়ে গেল। আর যে ভ্যাম্পায়ারটির গলায় নিজের দাঁত বসিয়ে দিয়েছিল সে সেখানে দাঁড়িয়ে ছটফট করতে লাগলো। শ্রাবণ গিয়ে সোজা তার গলা চেপে ধরলো, বলল, তোকে এখানে কে পাঠিয়েছে আর কারা তোরা? কেন আমার চাঁদনিকে মারতে এসেছিস? কিন্তু ভ্যাম্পায়ারটা কিছুই বলতে পারলো না। ধীরে ধীরে তার শরীর গলে যেতে লাগলো। শ্রাবণের সামনে সে পুরোপুরি আগুনে ঝলসে যাওয়ার মতো গলে গলে সেখানেই পড়ে মারা গেল। ওকে এইভাবে মরে যেতে দেখে সে আমার মুখে ফুটে উঠল রহস্যময় হাসি, কারণ সে ভালো করে জানতো সে ছাড়া অন্য কোনো ভ্যাম্পায়ার যদি চাঁদনির রক্ত খেতে চায় তার এই অবস্থাই হবে, কারণ ওর শরীরে আছে শ্রাবণের শক্তি, যে শক্তির সাথে পেরে ওঠা অন্য কোনো ভ্যাম্পায়ারদের সাধ্য নেই। কিন্তু এইভাবে ওর রক্ত পান করার কারণে চাঁদনি বেশ কিছুটা সমস্যা হবে। যেমন ভ্যাম্পায়ার হলে তার শক্তি অনেকটাই কম হবে, যার কারণে সে পদে পদে বিপদে পড়বে আশঙ্কা থাকবে। তবে এখানে আরেকটি উপায় আছে যেটা শ্রাবণ ছাড়া অন্য কেউ জানে না। সে মনে মনে কিছুক্ষণ একটা চিন্তা করলো, তারপর কিছু একটা ভেবে ওর কাছে এগিয়ে গেল। ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। ওর গায়ে সকল কাপড় খুলে নিজের একটি রঙিন চাদর ওর গায়ের শরীরের উপরে ঢেকে দিল। তারপর বিছানার পাশে বড় জানলাটা খুলে দিল সে। জানলাটা ভেদ করে আকাশে থাকা বিশাল চাঁদের তীব্র জ্যোৎস্নার আলো এসে পড়ল চাঁদনির গায়ে। কিছুক্ষণ যেতেই ওর গা থেকে একটি আলোক রশ্মি বের হতে থাকলো, সেটা পুরোপুরি রক্তের মতো লাল বর্ণে। সেমন পাশে দাঁড়িয়ে এইসব কিছুই দেখতে লাগলো। এভাবে বেশ কিছু সময় পার হয়ে যেতে চাঁদনির শরীরে ভীষণ রকম ঝাঁকুনো শুরু হলো। চোখ বন্ধ করে অজ্ঞান অবস্থায় জোরে জোরে কাঁপতে লাগলো সে। পাশে দাঁড়িয়ে মন খারাপ করে তার দিকে তাকিয়ে রইল শ্রাবণ, কারণ সে বেশ ভালোভাবে জানে ওর সাথে এমন কি হচ্ছে। এইভাবে অনেকটা সময় কেটে যাওয়ার পর এক সময় সব কিছুই স্বাভাবিক হয়ে গেল। ওর শরীর থেকে বের হওয়া আলস রগ্নি কোথায় যেন মিলিয়ে গেল। সেরকম দ্রুত জানলা লাগিয়ে দিয়ে আবার ওর কাছে ফিরে এলো। ওর কপালে ও সারা শরীরে হাত বুলিয়ে দেখে ওর শরীর প্রচণ্ড রকম গরম হয়ে আছে, যেন জ্বর হচ্ছে তার। আজ থেকে তুমি চিরমুক্ত চাঁদ পাখি, আর কখনো এই শ্রাবণ বিরক্ত করবে না তোমার, কখনো তোমার সামনে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবে না। আগে যেন তুমি একা ছিলে, আজ থেকেও তুমি সম্পূর্ণ একা হয়ে যাবে। তোমার জীবনে ভ্যাম্পায়ার সেবন নামে আর কেউ থাকবে না। আমি তোমাকে মুক্ত করে দিলাম। নিজের মতো বাঁচো, নিজের মতো ভালো থেকো। তোমার জীবনে যে কষ্টের ছায়া হয়ে নেমে এসেছিলাম আমি, সেই ছায়া নিজের থেকে সরিয়ে নিলাম। তোমার জীবনে ভয়ঙ্কর সে নামক আর কখনো কেউ আসবে না। ভালো থেকো, আর পারলে আমায় ক্ষমা করে দিও। চাঁদনিকে সামনে বসিয়ে রেখে এই কথাগুলো বলছিল শ্রাবণ। কথাগুলো বলার শেষে তার থেকে ধীরে ধীরে পিছিয়ে সরে যেতে লাগলো সে। মুহূর্তের মাঝে ধোঁয়ার মতো হয়ে অন্ধকারে মিলে যায় সে। চাঁদনি উঠে দাঁড়িয়ে ছুটে যায় সেই অন্ধকারের রাস্তার দিকে, কিন্তু সে আর কোথাও পায় না তাকে। শুধু একবারই চিৎকার দিয়ে ডেকে ওঠে শ্রাবণ বলেন। মুহূর্তেই তার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে জেগে ওঠা মাত্রই এতক্ষণ হয়তো কোনো স্বপ্ন দেখছিল সে। চিৎকার দিয়ে উঠে বসে সে। তার কানে ভেসে আসে চারিদিক থেকে ফজরের আজান। আশেপাশে চোখ মেলে দেখে নিজের রুমে শুয়ে আছে। জানলা খোলা থাকা জানলা থেকে হালকা চাঁদের আলো ঘরে এসে পড়ছে, যার মৃত্যু আলোতে সে স্পষ্ট বুঝতে পারে সে নিজের রুমেই।
তার সারা শরীর ঘেমে একাকার হয়ে গেছে। সে বুঝতে পারছে না এতক্ষণ কি হচ্ছিল তার সাথে। সে কি সত্যি স্বপ্ন দেখছিল নাকি এটা বাস্তব ছিল? কিন্তু এখানে ও কিভাবে এলো? সে তো শ্রাবণের সাথে ভ্যাম্পায়ার রাজ্যে ছিল, তাহলে এখানে পৌঁছালো কিভাবে সে? আর তার সাথে কি হয়েছিল কিছু যেন মনে করতে পারলো না সে। দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ালো, নিচে নেমে ঘরের লাইট জ্বালিয়ে জানলার কাছে গিয়ে এদিকে সেদিকে খুঁজতে লাগলো। না, কোথাও নেই সে। চারিদিকে সব কিছুই স্বাভাবিক। চাঁদনি কেন জানি ভীষণ রকম অস্থির লাগতে লাগলো। সে ভেবে উঠতে পারছে না তার সাথে কি হচ্ছে বা হয়েছে। সে দরজা খুলে দ্রুত বাইরে বেরিয়ে এলো। তার বাবা এবং দাদের রুমে গিয়ে দরজা ঠাস ঠাস করতে লাগলো। রতন মিয়া এসে দরজা খুলে দিল। ঘুম ঘুম চোখে তার দিকে তাকিয়ে উত্তেজের গলায় রতন মিয়া বললেন, কি হয়েছে চাঁদনি? এই সময় এভাবে দরজা ধাক্কাচ্ছিস কেন? ওনার কথার উত্তরে চাঁদনি বেশ অবাক হলো, কেননা ওনাকে দেখে ওনার কথা বোঝাই যাচ্ছে চাঁদনি যে এখানে এসেছে তারা উনরা একটুই অবাক হয়নি, বরং উনি আগে থেকে জানতো চাঁদনি এখানে। তাই বেশ অবাক হলো চাঁদনি। উত্তেজের কণ্ঠে বলল, বাবা উনি কোথায়? ওনাকে কোথায় দেখতে পাচ্ছি না। কেন? আর আমি এখানে কিভাবে এলাম? আমি তো এখানে ছিলাম না। ওর কথায় ভুরু কুঁচকালো রতন মিয়া। অবাক হয়ে গভীর গলায় বলল, এসব কী সব আবল তাবল বলতেছিস চাঁদনি? কার কথা জিজ্ঞাসা করছিস তুই? আর উনি এটা আবার কে? আর এখানে ছিলি না মানে কোথায় ছিলি তুই? পাগল হয়ে গেছিস নাকি সাত সকালবেলা? এবার চাঁদনি যেন আর বেশি অবাক হলো। তার মাথা ঘুরতে লাগলো তার বাবার এমন কথায়। সে উত্তেজের কণ্ঠে চোখে পানি ফেলে বলল, বাবা আমি শ্রাবণের কথা বলছি। উনি কোথায়? আমাকে কেন উনি ওইসব কথা বলল? আর আমি এখানে কখন এলাম? উনি আমাকে কখন এখানে নিয়ে এসেছে? সকাল সকাল এসব কি পাগলামি শুরু করছিস চাঁদনি? কে আবার এই শ্রাবণ? কার কথা বলছিস তুই? আর তোকে এখানে কে রেখে গেছে মানে? তুই তো সারাক্ষণ এখানেই থাকিস। পাগল টাগল হলি নাকি? কী সব বক বক করছিস এই সব? ওনার কথার উত্তরে চাঁদনি কিছু বলবে তার আগেই পিছন থেকে রত্না বেগম হা হা করে বলে ওঠে, আল্লাহ গো, আমার নাতিন বুঝে পাগল হয়ে গেছে। দুইবার বিয়ে ভাঙার শোকে আজ ওর এই অবস্থা। রতন রে, আমার একটা মাত্র নাতনিকে শেষ কিনা এই অবস্থা দেখতে হবে কল্পনাও করে নেই। তুই যত তাড়াতাড়ি সম্ভব চাঁদনির বিয়ের ব্যবস্থা কর। আমি আমার নাতনিকে এমন পাগলের অবস্থায় দেখতে পারবো না। রত্না বেগমের কথাই যেন মাথায় আকাশ থেকে পড়লো চাঁদনি। ও যেন বাবা এবং দাদের কথায় কিছুই বুঝতে পারলো না। একে তো শ্রাবণের টেনশন, তার উপর তাদের এমন কথা মাথায় ঘোরপাক শুরু করলো তার। সেইবার বেশ ঝাড়ুজো কণ্ঠে বলে উঠল, এইসব তুমি কি বলছো দাদি? কিসের বিয়ের ভাঙ্গার কষ্ট? আমার তো বিয়ে হয়ে গেছে। শ্রাবণ আমার স্বামী, আর আমি তো তারই সাথে ছিলাম। কিন্তু আমি এখানে এলাম কখন? আমাকে উনি কখন রেখে গেছেন? তোমরা এখানে আবল তাবল কথা বলছো কেন? এমন ভাব করছো যে কিছুই মেনে নেই তোমার। প্লিজ দাদি, এখন আমার এইসব ভালো লাগছে না। সত্য করে বলো উনি কোথায়? উনি আমাকে এসব কথা কেন বলে গেলেন? এবার ওর কথাই যেন আটকে উঠলেন রত্না বেগম। সে হায় হতাশ করতে করতে বলে উঠলেন, ওরে রতনের, আমার একমাত্র নাতনি এবার সত্যি পাগল হয়ে গেছে। আমি তোকে বারবার বলেছিলাম এইভাবে একটা যুবতী মেয়েকে বিয়ে ভেঙে গেলে সে কতটা আঘাত পায়। এইবার বুঝতে পারলি তো? এখন আমার নাতনিকে কে বিয়ে করবে? অত পাগল হয়ে গেছে পুরো। আরে মা চুপ করো তো, আমি দেখছি ব্যাপারটা। রত্না বেগমকে থামিয়ে দিয়ে কথাটা বলে উঠলেন রতন মিয়া। বেশ গভীর চোখে তাকালেন চাঁদনির দিকে, গভীর গলায় বললেন, চাঁদনি মা তুই ঘরে যা, চুপচাপ শুয়ে একটু রেস্ট নে। আমি বুঝতে পারছি বারবার বিয়ে ভাঙ্গার কারণে তুই অনেকটাই ভেঙে পড়েছিস, তাই সব আবল কথা বলছিস। চিন্তা করিস না, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়ের ব্যবস্থা করব। আগে 2 বিয়ে চাইতেও এইবার আরও ভালো ঘরে বিয়ের ব্যবস্থা করব তোর। আর এইবার তোর বিয়ে দিয়েই ছাড়বো। আমার চাঁদনি মায়ের মতো রূপসী মেয়ে এই এলাকায় আর একটাও নেই। দেখিস তোর কত ভালো পরিবার বিয়ে হবে, কত সুখী হবে তুই। একদম রাজরানী হয়ে থাকবি শ্বশুর বাড়িতে। কথাগুলো বলেই চাঁদনির মাথায় হাত বুলিয়ে দিলেন রতন মিয়া। ওনার কথার উত্তরে চাঁদনি কিছু বলতে গিয়েও থেমে গেল। সে মনে মনে কিছু একটা ভেবে চুপচাপ নিজের রুমে চলে গেল। আর কোনো প্রশ্ন করলো না। ওকে চুপচাপ নিজের রুমে চলে যেতে দেখে কিছুটা স্বস্তি অনুভব করলো রতন মিয়া এবং রত্না বেগম। চাঁদনি নিজের রুমে ফিরে গিয়ে দরজা ভেতর থেকে লাগিয়ে দিল। তারপর চুপচাপ গিয়ে বিছানার উপর বসে আর মনে কিছুক্ষণ জানলার বাইরের দিকে তাকিয়ে রইল। এতক্ষণ বাইরে বেশ
পরিষ্কার হতে শুরু করেছে। চারিদিকে পাখির কিচিমিচি আওয়াজটা কানটা জুড়ে যাচ্ছে। সে বিছানা থেকে উঠে দাঁড়ায়, পা টিপ টিপ করে চলে যায় ড্রেসিং টেবিলের সামনে। আয়নায় নিজেকে ভালোভাবে একবার পর্যবেক্ষণ করে, গলায় হাত রেখে ভালোভাবে দেখে, না, তার গলায় কোনো দাগ নেই। সে সম্পূর্ণ ফিটফাট আছে। আয়নার সামনে থেকে সরে এলো জানলার পাশে দাঁড়ায়। সে জানলার গ্রিলে হাতে নিয়ে বাইরের দিকে দৃষ্টি রাখে। অদূরে গাছের ওপর কত রকমের পাখি এই দিকে থেকে ওই দিক ছোটাছুটি করছে এবং কিচিমিচি করে ডাকছে। চাঁদনি মুগ্ন নয়নে সেই দিকে দেখছে, কিন্তু তার মুখটা ভীষণ রকম গর্ভীর হয়ে আছে। মনে মনে যেন খুব করে কিছু একটা ভাবছে সে। জানলার কাছ থেকে আবার সরে গিয়ে বিছানায় বসে। কিছুক্ষণ চুপ করে মাথা নিচু করে বসে থাকে। মনে মনে বলে ওঠে, আপনি সবার স্মৃতি থেকে যতই সব কিছু মুছে দেন না কেন, আমার স্মৃতি থেকে নিজেকে কখনো আড়াল করতে পারবেন না শ্রাবণ। আমি ভালো করেই জানি আপনি নিজের শক্তি দিয়ে বাবা আর দাদিকে সব ভুলিয়ে দিয়েছেন। কিরে চাঁদনি মা, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস তুই এইভাবে রেডি হয়ে? সবাই মাত্র রেডি হয়ে বাসা থেকে বের হতে নিয়েছে চাঁদনি, তখনই পিছন থেকে ডেকে তার বাবা এই কথাটি বলে ওঠে। সে স্বাভাবিকভাবে মৃদু হেসে উত্তর দিল, তেমন কোথায় নয় বাবা, আসলে অনেক দিন হলো সেগুলোর সাথে দেখা হয় না, তাই ওর কাছে যাচ্ছিলাম, একটু দেখা করে আসি। ওর কথার উত্তরে বেশ অবাক হলেন রতন মিয়া। ভোরকোচকে বললেন, চাঁদনি, তোর মাথাটা কি আসলেই গেছে নাকি? এসব কি আবল তাবল বলতেছিস? তুই ভুলে গেছিস সেগুলো অনেক দিন আগেই হারিয়ে গেছে। কার সাথে যেন বাড়ি ছেড়ে চলে গেছে এক রাতে। ওর বাবার কথা শুনে মুখে হাসি ফুটে উঠল চাঁদনির, কারণ সে ভালোভাবে জানতো সেগুলি সেখানে নেই। কারণ সেগুলিকে তো অনেক আগে শ্রাবণ রক্ত সে মেরে ফেলেছে নিজের শক্তি হাসিলের জন্য। তাই ওর এটা স্বপ্ন নাকি বাস্তব এটা শিওর হওয়ার জন্যই ওদের বাসায় যেতে চেয়েছিলাম, কিন্তু যেতে হলো না। তার আগেই তার বাবা সব কিছু বুঝিয়ে দিল তাকে। চাঁদনিকে হাসতে দেখে বেশ অবাক হলো রতন মিয়া। সে ওর কাছে এগিয়ে এসে গভীর গলায় বললেন, কিরে, তুই আবার হাসছিস কেন? তোর সবচেয়ে ভালো বান্ধবী হারিয়ে গেছে, এটা শুনে হাসছিস? মা, সত্যি করে বলতো, তোর শরীরে কি খারাপ লাগছে? তুই এমন আজব ব্যবহার করছিস কেন বলতো? আমার কিছু হয়নি বাবা, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। আসলে শিউলিদের বাড়িতে এমনি একটু ঘুরতে যেতে চেয়েছিলাম, থাক আর যাব না। তুমি থাকো, আমি একটু বাইরে গিয়ে হেঁটে আসছি, ঘরের মধ্যে থেকে আর ভালো লাগছে না, কিছুক্ষণের মাঝেই চলে আসব। কথাটি বলে রতন মিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল চাঁদনি। বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। বড় বড় করে নিঃশ্বাস টেনে সামনের দিকে হাঁটা শুরু করলো। তার গন্তব্য তার এক বান্ধবীর বাড়ি। গুটি গুটি পায়ে বেশ কিছুটা হেঁটে যাওয়ার পরই এক পাড়া প্রতিবেশী চাচার সাথে দেখা হলো চাঁদনি। ওকে দেখে মহিলাটা বলে উঠল, কে গো রতন ভাই, এই মেয়ে চাঁদনি নাকি? অনেকদিন পর দেখলাম তোমার, কবে আসছো? ওনার কথা শুনে চাঁদনির মুখে হাসি ফুটে উঠল। সে মুচকি হেসে বলল, এই তো চাচি, ভালো আছি, আপনি ভালো আছেন? ওর কথার উত্তরে মহিলাটা একগাল হেসে দিয়ে বলল, ভালোই আছি। তা জামাইয়ের সাথে নিয়ে আসছো নাকি একাই আসছো? তোমার জামাইকে কিন্তু তোমার সাথে অনেক সুন্দর মানাইছে, এমন জামাই গোটা এলাকায়ও একটাও পাওয়া যাবে না, সত্যি কপাল করে এত সুন্দর একটা জামাই পাইছো। চাঁদনি মৃত হেসে কোনো উত্তর দেয় না। তারপর বেশ কিছুক্ষণ তার সাথে গল্প করে সামনে এগিয়ে যায়। মহিলাটার চোখের আড়াল হতে চাঁদনির মুখে ফুটে ওঠে বিশ্বজয় করা হাসি। তার মানে সে কোনো কিছু স্বপ্ন দেখেনি। তার বাবা এবং দাদি সব কিছু ভুলে গেলেও এলাকার সকলের মনে আছে তার বিয়ের কথা। তার মানে শ্রাবণ সত্যিই তার জীবনে ছিল, কোনো কিছুই মিথ্যা নয়। যদিও এটা তার অনেক আগে থেকেই বিশ্বাস ছিল, কিন্তু চাঁদনি বুঝতে পারছে না সে এমন কেন করলো। কেন তার বাবা এবং দাদির মন থেকে তার সকল স্মৃতি মুছে দিল? কেনই বা তাকে এখানে রেখে গেল? এইসব কথা ভাবতে ভাবতেই যেন মাথা ধরে যাচ্ছে চাঁদনির। যেইভাবেই হোক এই সকল প্রশ্নের উত্তর তাকে জানতেই হবে। আর সে শ্রাবণকে ছেড়ে থাকতে পারবে না, তার কাছে ফিরে যেতে চাই সে। রাগে মাথায় যত কিছুই বলুক না কেন, সে তো শ্রাবণকে ভালোবাসে, বড্ড বেশি ভালোবাসে। তাই যেভাবেই হোক সে আগের মতোই তার কাছে ফিরে যাবে, সব ভুলে তার সাথে সংসার করবে। 7 দিন পর বিকাল 4:45 জঙ্গলের রাস্তা ধরে সোজা সামনে এগিয়ে যাচ্ছে চাঁদনি। কোথায় যাচ্ছে বা কেন যাচ্ছে তার কোনো হদিশ নেই। সে এক নাগারে সামনে এগিয়ে চলছে, সামনের দিকে দৃষ্টি রেখে। কোথায় কি আছে সেটা হিসাব করছে না, আশেপাশে দেখার সময় নেই তার।
তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, গত 7 দিনে এসে হাজারবার শ্রীরামকে স্মরণ করছে, ডেকেছে, কিন্তু সে একবারও আসেনি, বা তার কোনো অস্তিত্ব আশেপাশে টেরও পায়নি চাঁদনি। কিন্তু এমন কেন করছে শ্রাবণ? কেন তার ডাকে সাড়া দিচ্ছে না? কেনই বা আসছে না? সব কিছুর উত্তর জানতে হবে তাকে। এদিকে তার বাবা তাকে বিয়ে দিবে বলে উঠে পড়ে লেগেছে, চারিদিকে ঘটক লাগিয়েছে পাত্র খোঁজার জন্য, যেটা চাঁদনির ভীষণ রকম কষ্ট দিচ্ছে। তাই সে আজ মনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে সে যেইভাবেই হোক আজকে সে শ্রাবণের সাথে দেখা করেই ছাড়বে। এইসব কথা ভাবতে ভাবতে জঙ্গলে একদম ভিতরে চলে এসেছে চাঁদনি। হঠাৎ বেখেয়ালি কিছু একটার সাথে হোঁচট খেয়ে মুখ থুপড়ে আছড়ে পড়ে সে। ওর পায়ের কাছে একটি কাঁটাযুক্ত গাছের ডাল থাকায় সেই কাঁটাগুলোর হাতে ঢুকে যায়, যার কারণে জোরে চিৎকার দিয়ে ওঠে সে, ব্যথায় কুকড়িয়ে ওঠে। ওর চিৎকারে কিছুটা দূরে জঙ্গলের মাঝে বসে থাকা বেশ কয়েকজন নেশাগ্রস্ত ফিরে তাকায় ওর দিকে। সবাই উঠে দাঁড়ায় একে অপরের দিকে তাকে জিজ্ঞাসা করে, এই জঙ্গলের মাঝে কে এসেছে রে? চল তো গিয়ে দেখি, মনে তো হলো কোনো মেয়ে মানুষ। কথাটি বলেই তারা চিৎকার লক্ষ্য করে এগিয়ে আসতে থাকে। কিছু দূর আসতেই দেখতে পায় একটা সুন্দরী মেয়ে জঙ্গলের মাঝখানে শুয়ে থেকে পা ধরে ব্যথায় কুকড়াচ্ছে। ওকে দেখে লোকগুলোর মুখে বিব্রত হাসি ফুটে উঠেছে। তারা একে অপরের দিকে তাকে বলে ওঠে, আজকের দিনটা তো মজাই মজা, পাখি নিজেই এসেছে আমাদের মনোযোগ করার জন্য ধরা দিয়েছে। তাহলে আর দেরি কেন, চল ওকে নিয়ে যাই আমাদের ডেরায়। অনেক দিন হলো এমন সুন্দর মেয়ের সাথে মজা করা হয় না। কথাগুলো বলেই আবারও বিব্রত হাসি দিতে শুরু করলো তারা। তারপর সবাই মিলে এগিয়ে আসতে থাকে চাঁদনির দিকে। আশেপাশে কার উপস্থিত টের পেয়ে দ্রুত আশেপাশে ফিরে তাকালো চাঁদনি। সে মনে করে হয়তো শ্রাবণ এসেছে, কিন্তু পাশে তাকাতেই তার আত্মাটা কেঁপে ওঠে। সে দেখে নেশাগ্রস্ত বেশ কয়েকজন লোক তার দিকে হেলে ডুলে এগিয়ে আসছে। লোকগুলোর চোখে কি বিব্রত চাহেনি। তাদের ঢলতে ঢলতে এগিয়ে আসতে দেখে যেন গা ঘিন ঘিন করে উঠল চাঁদনি। ভীষণ রকম রাগ হয় তার, সেই সাথে বুক কেঁপে ওঠে ভয়ে। সে পায়ের ব্যথা পাওয়া সত্ত্বেও জোর করে কষ্ট করে উঠে দাঁড়ায় দৌড়ে পালানোর জন্য। এদিকে প্যান ছুটতে থাকে, কিন্তু বেশি দূর চলে যেতে পারল না সে। তার আগেই লোকগুলো তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এবার চাঁদনি বেশ ঘাবড়ে যায়। সে বুঝতে পারে সে কত বড় বিপদে পড়ে যাচ্ছে। ভয়ে চোখ বন্ধ করে ফেলে সে। চোখ বন্ধ করতে শ্রাবণের মুখটা দেখতে পায়। তার চোখের সামনে ভেসে ওঠে ওই হিংস্র চেহারাটা। মুহূর্তে তার সকল ভয় দূর হয়ে যায়। মনে মনে ভাবে সেখানে এসেছে এখন, তাহলে ভয় কেন পাচ্ছে? সে বেশ ভালো করেই জানে তার কোনো কিছু হবে না। শ্রাবণ তার বিপদে পড়া কখনোই সহ্য করতে পারবে না। সে অবশ্যই ছুটে আসবে তাকে রক্ষা করতে। কথাগুলো ভেবেই নিশ্চিন্তে সেখানে দাঁড়িয়ে পড়ে চাঁদনি আর অপেক্ষা করতে থাকে শ্রাবণের জন্য। কিন্তু এটা যেন তার সবচাইতে বড় ভুল ছিল। আশেপাশে নেশাগ্রস্ত লোকগুলো ওকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শয়তানে হাসে। তাদের মধ্যে থেকে একজন বলে ওঠে, আরে আমরা খামাখায় ওকে ধরার জন্য এত চিল্লাচিল্লি করছিলাম, পাখি তো নিজেই আমাদের ফাঁদে থাকতে চায়। সে হয়তো মজা নিতে চাচ্ছে, আর এত ব্যস্ত হয়ে লাভ নেই, ধীরে ধীরে মজা নেওয়া যাবে। কথাগুলো বলেই লোকগুলো হাসতে হাসতে ওর দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু তবুও চাঁদনি এক পাও নড়ে না, চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। তার যে ভয় করছে না তেমনটাও নয়, মনে মনে অসম্ভব রকম ভয় পাচ্ছে সে। কিন্তু তার সাথে আশা নিয়ে বসে আছে শ্রাবণ তাকে বাঁচাতে আসবে, তাকে আসতেই হবে। সে চারিদিকে তাকে দেখে লোকগুলো একদম তার কাছাকাছি চলে এসেছে, এই বুঝে ধরে ফেলবে তাকে। সাথে সাথে সে ভয়ে চোখ বন্ধ করে ফেলে আর এক মনে শ্রাবণকে ডাকতে থাকে। মনে মনে বলতে শুরু করলো, শ্রাবণ, আপনি কি দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না আমার মনের চিৎকার? কেন এইভাবে দূরে সরে আছেন? আর যদি আপনি আমাকে বাঁচাতে না আসেন তাহলে চিরদিনের মতো আমাকে হারিয়ে ফেলবেন, আর কখনো হয়তো আমার জীবিত মুখখানি দেখা হবে না। এই যে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, নষ্ট করে ফেলবে, আপনার চাঁদ পাখিকে মেরে ফেলবে এখানেই। আমি আজকে দেখতে চাই আপনার ভালোবাসা কেমন, কিভাবে নিজের ভালোবাসার মানুষটিকে দূরে রেখে তার ক্ষতি করতে পারে। আপনার আশার অপেক্ষায় উপর আপনি না আসা অবধি আমি এখান থেকে এক পাও নড়ব না। কথাগুলো মনে মনে ভাবার সময় দু চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল চাঁদনির। সে চোখের জলটুকু হাত দিয়ে মুছে নিয়ে ধীরে ধীরে তাকায়, কিন্তু তাকে যেন অবাকের শীর্ষে পৌঁছে যায়। কারণ তার আশেপাশে যে নেশাগ্রস্ত লোকগুলো ছিল তাদের মাঝে এখন আর কাউকে দেখা যাচ্ছে না। চারিদিকে শুধু গাছ আর গাছ। চাঁদনি ঘুনঘুটে
চারিদিকে তাকায় সব কিছু স্বাভাবিক, কিন্তু তার পাশের লোকগুলো যেন তীর সীমাও কোথাও নেই। সে আবার এইদিকে ওকে ছুটতে থাকে, খুঁজতে থাকে লোকগুলোকে, কিন্তু তারা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। চারিদিকে একদম অন্ধকার হয়ে আসছে, সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসছে পৃথিবীর বুকে। চারিদিকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, সেই সাথে জঙ্গলে কোমল শব্দ যেন আরও ভয়ঙ্কর করে তুলে ধরছে চারিদিকের পরিস্থিতি। চাঁদনি কী করবে ভেবে পায় না, কিছুতে বোঝা আসে না লোকগুলো হঠাৎ করে কোথায় মিশিয়ে গেল। সে তো কোনো কিছু টেরও পেল না, তবে কি এতক্ষণ স্বপ্ন দেখছিল সে? এইসব কথা ভেবেই যেন মাথা ধরে যাচ্ছিল চাঁদনি। সে এইবার সিদ্ধান্ত নিল বাসায় ফিরে যাবে, তাই এক মনে হাঁটা শুরু করলো সামনের দিকে। কিন্তু সে ফিরে যাওয়ার বদলে পথ হারিয়ে আরও গভীর জঙ্গলে পৌঁছে গেল। যতক্ষণ তার খেয়াল হলো ততক্ষণ অনেক রাত হয়ে গেছে। কোনো দিকে বিন্দু পরিমাপ আলোর চিহ্নটুকু নেই, নিজের হাতটা নিজেই দেখতে পারছে না। চারিদিকে এমন অন্ধকার দেখে এবার যেন ভীষণ রকম কান্না পেতে লাগলো চাঁদনির। সে এমনিতেই অন্ধকার বেশি ভয় পায়, তার উপর এমন ভয়ঙ্কর অন্ধকার সে জীবনে আর কখনো দেখেনি। নিজেকে ভীষণ রকম অসহায় লাগছে তার মনে বলছে শ্রাবণ আসবে না, তার মন বলছে শ্রাবণ আসবে না। সে হয়তো সত্যি হারিয়ে গেছে তার জীবন থেকে। সে নিজে শ্রাবণকে নিজের জীবন থেকে বের করে দিচ্ছে। তার নিজের কারণে শ্রাবণ তাকে একটি বারের জন্য বাঁচাতে আসে নাই। তাকে বিপদে পড়তে দেখেও কোনো সচল অনুশোধ দেখাচ্ছে না। কথাগুলো ভেবে দু চোখ যে জল গড়িয়ে পড়তে থাকে চাঁদনি। সে ভীষণ রকম ভেঙে পড়ে, হাঁটু গেড়ে সেখানেই বসে কান্না করতে শুরু করে। পুরো জঙ্গলে তার কান্নার শব্দটা যেন ভৌতিক রকমের শব্দ হয়ে প্রতিশ্রুতি হতে থাকে। বেশ অনেকটা সময় এইভাবে বসে থেকে কান্না করতে থাকে চাঁদনি। তারপর নিজের চোখ মুছে উঠে দাঁড়ায়, এই দিকে ওই দিকে তাকিয়ে কিছু দেখার চেষ্টা করে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। সেইবার যেইভাবেই হোক জঙ্গল থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু কিভাবে বের হবে সেটা ভেবেই যেন কুপড়াতে থাকা অবস্থা। তবুও সে হাত দিয়ে হাতড়াতে হাতড়াতে নিচে পড়ে থাকা একটি গাছের মরা ডাল হাতে নেয়। সেটা হাতে নিয়ে কোনো মতে গাছের অন্ধকারে মানুষের মতো সামনের দিকে এগোতে থাকে। বেশ কিছুটা এগিয়ে যেতেই কিছু একটার সাথে হুঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যায় চাঁদনি। সাথে সাথে সামনে পড়ে থাকা একটার সাথে ভীষণ রকম আঘাত পায় কপালে। কপাল ফেটে রক্ত বেরিয়ে যায়। সে কপালে হাত দিয়ে হাতটা ভিজে একাকার হয়ে যায় রক্তে। এবার যেন ভীষণ রকম কান্না পেতে থাকে চাঁদনি। সে মনে মনে শ্রাবণের কথা ভাবতে থাকে, মনে মনে বলতে থাকে, আপনি সত্যিই অনেক বদলে গেছেন। আমাকে এত বিপদ দেখেও আপনি আমাকে বাঁচাতে আসলেন না, কোনো রকম সাহায্য করলেন না। এই বুঝে ছিল আপনার ভালোবাসা। ঠিক আছে, আমি এখানেই পড়ে থাকবো, আপনার আসতে হবে না, আর কখনো দেখা হবে না এই চাঁদনির মুখ। কথাটা বলতেই হু করে কান্না করে উঠল। ভীষণ রকম কষ্ট হচ্ছে তার, সাথে রাগ হচ্ছে প্রচুর। সেখানে বসেই আবারও কান্না করতে লাগলো। এইদিকে কপাল থেকে রক্ত গড়িয়ে থুতনিতে এসে চষতে চষতে পড়তে লাগলো নিচে। এইভাবে বেশ কিছুটা সময় চলার পর চাঁদনির চোখ দুটো বন্ধ হয়ে আসতে লাগলো। একসময় সেখানে জ্ঞান হারিয়ে পড়ে রইল সে। সকালে চারিদিকে পাখির কিচিমিচি ডাকে ধীরে ধীরে জ্ঞান ফিরল চাঁদনির। সেই সাথে সূর্যের আলো এসে মুখে পড়তে কোনো মতে চোখ মেলে তাকায় সে। চারিপাশে চোখ বুলিয়ে দেখে সে জঙ্গলের মধ্যে পড়ে আছে। চারিদিকে একদম নীরবতা, কেমন একটা থমথমে পরিবেশ। চাঁদনি উঠে বসে, তার মাথায় অনেক ব্যথা করছে, মাথাটা যেন ফেটে যাচ্ছে। মাথায় হাত দিয়ে দেখে তার কপালে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে আছে কপাল ও মুখ, কিন্তু মাথা ফাটা আগের মতো রয়ে গেছে। তবে মনে হচ্ছে যেন ফাটা জায়গাটা পরিষ্কার করে কিছু লাগিয়ে দেওয়া হয়েছে। চাঁদনি ভাবে এটা হয়তো তার মনের ভুল, হয়তো তেমন কিছুই হয়নি। তাই সে এবার ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তাকে বাড়িতে ফিরতে হবে। উঠে দাঁড়াতেই যেন মাথা ঘুরিয়ে পড়ে যেতে নেয় সে। তবুও একটা গাছের সাহায্য নিয়ে নিজেকে সামলে নেয়। তারপর গাছ ধরে ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সে বুঝতে পেরে গেছে শ্রাবণ আর কোনোদিনও ফিরবে না। সে সত্য বিপদে পড়লেও তাকে বাঁচাতে আসবে না। সে সত্যি স্বার্থপরের মতো চাঁদনির জীবন থেকে হারিয়ে গেছে বললে ভুল হবে। চাঁদনি নিজেই তাকে নিজের জীবন থেকে বের করে দিয়েছে। শেষবার অনেক বাজে আচরণ করছে তার সাথে, তাই হয়তো রাগ করেছে। চিরদিনের মতো ওর জীবন থেকে চলে গেছে। চাঁদনি এটা কিছুতেই মেনে নিতে পারছে না। দু চোখ দিয়ে অঝোর জল গড়িয়ে পড়ছে তার।
সে তো সত্যি সত্যি শ্রাবণকে ভালোবেসে বড্ড বেশি ভালোবাসে। এসব কথা ভাবতে ভাবতে অনেকটা দূরে চলে এসেছে চাঁদনি, কিন্তু এখন পর্যন্ত সঠিক রাস্তা খুঁজে পায়নি সে শুধু একই জায়গায় বারেবার ঘুরে ফিরে বেড়াচ্ছে, যেন গোলকধায়ে আটকে গেছে সে। এবার তার প্রচুর রকম খারাপ লাগতে থাকে। সে বুঝতে পারে তার বাবা এবং দাদি হয়তো তার চিন্তায় পাগল হয়ে গেছে, তাকে হয়তো খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। সে এমন ভুল পদক্ষেপ কেন নিল, এসব ভেবে নিজের উপর রাগ হতে থাকে প্রচুর। সে আবারও মনে সাহস জুগিয়ে এগিয়ে যেতে থাকে সামনে। তখনই তার সামনে বিশাল বড় একটি পুকুর পড়ে। জঙ্গলের মাঝখানে এমন পুকুর দেখে বেশ ভয় পেয়ে যায় চাঁদনি। পুকুরে কোনো পানি নেই, শুধু একদম কুচকুচে কালো সাদা, যেন অনেক দিনে ময়লা জমে কালো হয়ে গেছে কাদাগুলো। সেই সাথে কাদা থেকে উঠে আসছে বিশ্রী পচা গন্ধ। এই গন্ধে চাঁদনির যেন ভেতর থেকে সব কিছু উল্টে বেরিয়ে আসতে চাইছে। চাঁদনি দ্রুত সেখান থেকে সরে যাওয়ার জন্য পিছনের দিকে ঘুরে নেয়। তখনই সে কিছু একটা দেখে থমকে দাঁড়ায়, ভয়ে ভয়ে আবার ফিরে তাকায় পুকুরের দিকে। সে দেখতে পায় পুকুরের মাঝখানে কাদার মধ্যে 5 জোড়া পা দেখা যাচ্ছে, যে 5 জন মানুষ উল্টো হয়ে ঢুকে আসছে কাদার মধ্যে, আর তাদের পাগুলো শুধু বের হয়ে আসে উপরে। বিষয়টা দেখতে যেন অন্তরাত্মা কেঁপে ওঠে চাঁদনির। সে আরও ভালো করে দেখার জন্য আরেকটু এগিয়ে তীব্র নজর তাকিয়ে দেখে, হ্যাঁ, সে যেটা দেখছে সেটা সত্যি সত্যি পুকুরের মাঝখানে 5টি মানুষের পা দেখা যাচ্ছে। চাঁদনি ভয়ে সেখান থেকে দৌড়ে একদিকে ছুটতে থাকে। ভীষণ রকম ভয় পেয়ে গেছে সে, যেন বুকের মধ্যে এক নাগারে হাড়িগুড়ি পাড়াচ্ছে তার। দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছে তার কোনো দিক নেই। একসময় এইভাবে দৌড়াতে দৌড়াতে আবারও মুখ থুপড়ে আছড়ে পড়ে চাঁদনি। আশেপাশে তাকিয়ে দেখে সে লোকালয়ের খুব কাছাকাছি চলে এসেছে, জঙ্গল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। তার মুখে ফুটে উঠেছে জয়ের হাসি, কিন্তু ভেতরে ভয়টা এখনও যায়নি। সে আবারও উঠে দাঁড়ায়, পায়ে ব্যথা পাওয়ায় নেংড়িয়ে নেংড়িয়ে এগিয়ে যেতে থাকে লোকগুলোর দিকে। কিন্তু লোকালয়ে পৌঁছে এসে খেয়াল করে অন্য কোনো গ্রামে চলে এসেছে। এটা তার নিজের গ্রাম নয়, এখানে কোনোদিন এসেছে বলে মনে হয় না তার। সব কিছুই কেমন অচেনা অপরিচিত। গ্রামের মানুষগুলো তাকে দেখে অদ্ভুতভাবে তাকায়, কিন্তু কেউ কিছু বলে না। চাঁদনির সামনে এগিয়ে যেতে থাকে। অতঃপর জঙ্গল থেকে বের হতে পেরেছে, এটাই অনেক। এই জঙ্গলে থাকলে হয়তো ওখানেই মরে পড়ে থাকতে হতো তার। সামনে এগিয়ে যেতেই একটি মধ্যবয়স্ক লোকের সামনেই পড়ে যায় সে। লোকটি তার দিকে তীব্র চোখে তাকায়, গভীর গলায় জিজ্ঞাসা করে, এই মেয়ে, কে তুমি, আর কোথায় থেকে আসলে এখানে? তোমাকে এই গ্রামে এর আগে দেখছি বলে মনে হয় না তো। তোমার শরীরে এত আঘাতের চিহ্ন কিসের? ওনার কথার উত্তরে চাঁদনি বেশ ঘাবড়ে যায়। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমি চাঁদনি, অমুক গ্রামের বাড়ি আমার। জঙ্গলে ঘুরতে এসে রাস্তা হারিয়ে এখানে চলে এসেছি। আপনি কি আমার একটু বাড়ি ফেরার সাহায্য করতে পারবেন প্লিজ? ওর কথার উত্তরে লোকটি বেশ অবাক হয়, ওর দিকে তাকায়, পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে বিব্রত গলায় বলে, কি বলছো তুমি এইসব? ওই জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছো, আর এক রাত থেকে সেখান থেকে বেরিয়ে এসেছো? এটা কিভাবে সম্ভব? ওই জঙ্গলে কেউ গেলে ফিরে আসে বলে তো জানা যায় না। আজ অবধি জঙ্গলের মাঝে রাতের বেলায় যেই গিয়েছে সে আর কখনো ফিরে আসেনি। তুমি ফিরে এলে কিভাবে? চলবে, পরবর্তী পার্ট খুব শীঘ্রই চলে আসবে। সেই পর্যন্ত আমাদের পাশে থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আর পরবর্তী পার্ট এই গল্পের শেষ পার্ট হবে। ধন্যবাদ।